আজকের এই ক্লাসে আমরা জেনারেল পেপার টিচিং অ্যাপটিটিউড ইউনিট 1 এর যে 2023 সালের যে বা ডিসেম্বর 2023 এর যে পরীক্ষাগুলো হয়ে গেল সেখান থেকে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন গুলো এসেছিল টিচিং অ্যাপটিটিউডের সেগুলো থেকে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আমরা আজকে আলোচনা করছেন। দেখো সেটা সবাই দেখতে পাচ্ছ, কোশ্চেনটা আমি তোমাদের পড়ে দিচ্ছি যাতে সুবিধা হয় এবং সেখান থেকে তোমরা অ্যান্সার গুলো করবে। ঠিক আছে, প্রথম দেখো, এটা জুন 2023 এর কমার্সের এক্সামে এসেছিল। এখানে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং আর নট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ টিচার সেন্টার মেথড অফ টিচিং। অর্থাৎ এখানে টিচার সেন্টার মেথড অফ টিচিং এর কোনটা ক্যারেক্টারিস্টিক্স নয়, বৈশিষ্ট্য নয়, সেটা খুঁজে বের করতে বলা হয়েছে। 5টা অপশন দেওয়া হয়েছে। প্রথম অপশনে স্টুডেন্ট আর প্যাসিভ লার্নার, দ্বিতীয় বলছে টিচার্স অ্যাক্ট অ্যাজ ফ্যাসিলিটেটর ফর লার্নিং, তৃতীয়ত বলছে টিচার ডাইরেক্টেড লার্নিং অ্যাক্টিভিটিস, চতুর্থত বলছে লার্নিং ইজ বেসড অন কোলাবোরেশন বিটুইন স্টুডেন্ট, হ্যাঁ, পঞ্চমত বলছে লার্নিং ইজ বেসড অন স্টুডেন্ট ইন্টারেস্ট। তো এই যে 5টার মধ্যে কোনগুলো টিচার সেন্টারের বৈশিষ্ট্য নয়, বৈশিষ্ট্য কিন্তু বলেনি, কোনগুলো বৈশিষ্ট্য নয় সেগুলো তোমাদের খুঁজে বের করতে হবে। খুব তাড়াতাড়ি দেখো কোনগুলো অ্যান্সার হবে কোনগুলো হবে না। কৌস্তব 2 বলছো, একটু ভালো করে দেখো। চন্দন 3 বলছো, অমৃতা 2 বলছো, বেবি 3 বলছো, আজিজা 3, শ্রেয়া 3, কৌস্তব 3, হ্যাঁ, মনি 3, মালিয়া 1 বলছো, হ্যাঁ, রিমি সরকার 3 বলছো। আচ্ছা, হ্যাঁ, একদম। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে কিন্তু 3টেই সঠিক অ্যান্সার। অর্থাৎ প্রথম যে অপশনটা আছে স্টুডেন্ট আর প্যাসিভ লার্নার, এটা কিন্তু টিচার সেন্টারের সঙ্গে যায়। ঠিক আছে, যেহেতু কোনটা যায় না সেটা খুঁজে বের করতে বলছে, তাহলে এটা কিন্তু আবার হবে না। হ্যাঁ, টিচার অ্যাক্ট এ ফ্যাসিলিটেটর ফর লার্নিং, এটা কিন্তু লার্নার সেন্টার টিচিং মেথডে টিচার ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করে, হ্যাঁ, টিচার সেন্টার মেথডে নয়। তাহলে এটা যেহেতু ভুল, এটা কিন্তু টিচার সঙ্গে, এটা টিচার সেন্টারের ক্যারেক্টারিস্টিক্স নয়, তাই আমাকে এটাকেই সিলেক্ট করতে হবে। কোনগুলো নয় যেহেতু সেটা বলছে, হ্যাঁ, টিচার ডাইরেক্টেড লার্নিং অ্যাক্টিভিটিস, টিচার লার্নিং অ্যাক্টিভিটিস গুলোকে ডাইরেক্টেড করে, এটা টিচার সেন্টার স্টুডেন্ট সেন্টারে যাই হোক না কেন হতে পারে। তো এই যে দিকটা দেখো, লার্নিং ইজ বেসড আপন কোলাবোরেশন বিটুইন স্টুডেন্ট, টিচার সেন্টারে কিন্তু স্টুডেন্টের সঙ্গে কোলাবোরেশন হয় না, হ্যাঁ, এটা লার্নার সেন্টারে হয়। তাহলে এইটা কিন্তু আমাদের নিতে হবে। এবং লার্নিং ইজ বেসড আপন স্টুডেন্ট ইন্টারেস্ট, টিচার সেন্টারে স্টুডেন্টদের ইন্টারেস্টের উপর গুরুত্ব দেওয়া হয় না। এখানে যেহেতু বলছি স্টুডেন্ট ইন্টারেস্ট, তাহলে কিন্তু এইটা এখানে ভুল অ্যান্সার হবে। অর্থাৎ এই এ বি ডি ই এইটাই কিন্তু ভুল অ্যান্সার, এইগুলো ভুল অ্যান্সার। আর এই দুটো দেখো ডাইরেক্টলি টিচার সেন্টার মেথডের সঙ্গে যায়, যেহেতু এখানে ভুলগুলো খুঁজে বের করতে বলেছে, তাহলে বি ডি ই কিন্তু সঠিক অ্যান্সার হবে। অর্থাৎ 3 নম্বরটা আমাদের কিন্তু এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন এসেছিল, এটা জুন 2023 এসেছিল, হোয়াট আর দ্য ভেরিয়াস সাইলেন্ট ফিচার্স অফ ফরমেটিভ ইভালুয়েশন। অর্থাৎ ফরমেটিভ ইভালুয়েশন সম্পর্কে আমরা পড়ে এসেছি টিচিং অ্যাপটিটিউডের। তো এই ফরমেটিভ ইভালুয়েশনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো কোনগুলো, হ্যাঁ, এখানে 5টা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, 5টা ফিচার্স, 5টার মধ্যে কোনগুলো ফরমেটিভ ইভালুয়েশনের ক্ষেত্রে যায়। আমরা ইভালুয়েশনের টাইপস পড়তে ফরমেটিভ, সাবমেটিভ, ডায়াগনস্টিক্স, আর হচ্ছে কি পড়েছিলাম, ডায়াগনস্টিক্স, আর হচ্ছে প্লেসমেন্ট ইভালুয়েশন, এই যে টাইপস গুলো পড়েছিলাম। তো এগুলো থেকেই এসছে কিন্তু। ইটস প্রোভাইড, প্রথম অপশন বলছে দেখো, ইটস প্রোভাইড ফিডব্যাক টু টিচার্স টু ইউজ টিচিং স্ট্র্যাটেজি অ্যাকর্ডিং টু নিডস অফ দ্য লার্নার। দ্বিতীয়ত বলা হচ্ছে যে ইটস হেল্প লার্নার অ্যাক্টিভলি অ্যান্ড কন্টিনিউয়াসলি এনগেজ ইন লার্নিং। তৃতীয়ত বলা হচ্ছে ইটস helps in engaging and learning abilities for the learner. চতুর্থত বলা আছে ইটস কন্ট্রিবিউট ওভারঅল গ্রেডিং অ্যান্ড সার্টিফিকেশনস অফ দ্য লার্নার। আর ই বলছে ইটস সাম আপ হাউ মাচ এ স্টুডেন্ট হ্যাজ লার্ন ওভার এ পিরিয়ড অফ টাইম। ঠিক আছে, এই অপশনগুলো বলছে, এগুলোর মধ্যে কোনগুলো ফরমেটিভ ইভালুয়েশনের সঙ্গে যায় সেটা তোমাদের খুঁজে বের করতে হবে। দেখো এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। আচ্ছা, এখানে দেখছি রিমি 3 বলছো, মালিয়া খাতুন 3 বলছো, অ্যান্সার দাও আর সবাই বলো। অমৃতা রয় 3 বলছো, আজিজা সুলতানা শেখ 3 বলছো। দ্রুত অ্যান্সার গুলো করার চেষ্টা করো এবং দেখো, ভালো করে দেখো জাস্ট। এগুলো খুব এইরকম কোশ্চেনই কিন্তু আসবে এবং বিগত বছর এগুলোই আসে, কিন্তু আমরা এগুলো মানে নর্মালি সলভ করে দিই, পরীক্ষার খাতায় ভুল করে দিয়ে আসি। তো একটু কনসেন্ট্রেশন দিয়ে পড়ো, তাহলেই পারবে। কৌস্তব 4 বলছো, একটু ভুল হয়ে গেল। হ্যাঁ, সার্টিফিকেট কিন্তু সার্টিফিকেশন দেয় না, ফরমেটিভ ইভালুয়েশনে কোনো সার্টিফিকেট দেওয়া হয় না, কোনো গ্রেড দেওয়া হয় না, ওভারঅল গ্রেড বা সার্টিফিকেশন। ও হ্যাঁ, হ্যাঁ বলো, কেন পারবে না? এটা সামগ্রিক, এটা গঠনগত, ফরমেটিভ, ফরমেটিভ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ডাউট থাকলে, যেটা বুঝতে না পারলে অবশ্যই বলবে সবাই। তো
তাহলে এক্ষেত্রে দেখো এখানে কিন্তু তিনটেই সঠিক অ্যান্সার, এ বি সি। হ্যাঁ, এই যে ফরমেটিভ ইভালুয়েশনের একদম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ফিডব্যাক দেবে। লার্নারকে যখন ফিডব্যাক প্রোভাইড করা হচ্ছে বা টিচারকে ফিডব্যাক প্রোভাইড করা হচ্ছে যে তোমার পড়ানোর আরো ইমপ্রুভমেন্ট করতে হবে, তোমার স্ট্র্যাটেজিতে প্রবলেম আছে, তো সেক্ষেত্রে কিন্তু ফিডব্যাক থাকলেই সেটা হচ্ছে ফরমেটিভের মধ্যে চলে যায়। ফরমেটিভের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে ফিডব্যাক থাকে এখানে। হ্যাঁ, দ্বিতীয়ত দেখো বীর যে আছে, ইটস হেল্প লার্নার টু অ্যাক্টিভলি অ্যান্ড কন্টিনিউয়াসলি এনগেজ ইন লার্নিং। অবশ্যই ফরমেটিভ ইভালুয়েশনে এর জন্যই করা হয় যাতে স্টুডেন্ট অ্যাক্টিভলি এবং কন্টিনিউয়াসলি এনগেজ থাকে লার্নিং এর ক্ষেত্রে। ধরো আমি পড়াতে পড়াতে একটা কোশ্চেন জিজ্ঞেস করছি, তার মানে কি তুমি যাতে অ্যাক্টিভ থাকো, তুমি যাতে কন্টিনিউয়াসলি শিখতে পারো, তার জন্যই তো আমি তো কোশ্চেনটা জিজ্ঞেস করছি। এই কোশ্চেনটা পড়াতে পড়াতে জিজ্ঞেস করছি যেহেতু, এই ইভালুয়েশনটা তখন হয়ে যাচ্ছে ফরমেটিভ। এবং সি বলছে যে ইটস হেল্প এনগেজিং দ্য লার্নার্স এবিলিটি, লার্নিং এবিলিটিস অফ লার্নার এনহান্সিং, সরি, এটা হচ্ছে লার্নারদের লার্নিং এবিলিটিটাকে, শেখার ক্ষমতাটাকে এনহান্স করে, বাড়িয়ে তোলে। একদম এই তিনটেই কিন্তু সঠিক অ্যান্সার। এই দুটো হবে না কেন দেখো, এখানে সার্টিফিকেট, ওভারঅল গ্রেডিং বা সার্টিফিকেট, এটা হচ্ছে সাবমেটিভ ইভালুয়েশন দিয়ে থাকে। এবং সাম আপ একটা মানে দীর্ঘ সময়ের পর যখন পরীক্ষা নেওয়া হয়, ধরো সেমিস্টার পরীক্ষা 6 মাস পর নেওয়া হচ্ছে, অ্যানুয়াল এক্সামিনেশন 1 বছর পর নেওয়া হচ্ছে, তো এইগুলোকে আমরা কিন্তু সাবমেটিভ বলি, সাবমেটিভ। ঠিক আছে, এই দুটো হচ্ছে সাবমেটিভের বৈশিষ্ট্য। তাই এক্ষেত্রে কিন্তু এই অ্যান্সারটা হবে না। পরের কোশ্চেন দেখো, এটাও জুনে এসেছিল। গিভেন বিলো আর টু স্টেটমেন্ট, দুটো স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2। স্টেটমেন্ট 1 এ বলা হচ্ছে এ লার্নার কালচারালি ব্যাকগ্রাউন্ড হ্যাজ নো ইম্প্যাক্ট অন হিজ হার লার্নিং এক্সপিরিয়েন্স। অর্থাৎ একটা লার্নারের যে কালচারাল ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আমরা যারা যারা শিখতে এসেছি সবারই একটা একটা করে কালচারাল ব্যাকগ্রাউন্ড আছে, সেই কালচারাল ব্যাকগ্রাউন্ড আমাদের শিক্ষার অভিজ্ঞতার ক্ষেত্রে প্রভাব ফেলে না, হ্যাঁ, ইম্প্যাক্ট ফেলে না, এই স্টেটমেন্টটা বলছে। দ্বিতীয় স্টেটমেন্ট বলছে জেন্ডার ইজ নট স্ট্রং প্রেডিক্টর অফ একাডেমিক অ্যাচিভমেন্ট। অর্থাৎ মানে জেন্ডারের উপর বেস করে একাডেমিক অ্যাচিভমেন্টটাকে নির্ধারণ করা যায় না। অর্থাৎ মেয়ে মানে ভালো রেজাল্ট করবে, ছেলে মানে খারাপ রেজাল্ট করবে, বা ছেলে মানে ভালো রেজাল্ট করবে, মেয়ে মানে খারাপ রেজাল্ট করবে, এইরকম কিন্তু কোনো কিছু নয়। এরকম স্ট্রং কোনো প্রেডিক্টর নেই। এই দুটো স্টেটমেন্টের মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল হচ্ছে সেটা আমাকে জানাও। আচ্ছা, হ্যাঁ, সুলতান 2 বলছো, দুই বলছো, আজিজা 2 বলছো, একটু ভালো করে পড়ো। হ্যাঁ, 4 বললে মনি, মনি 4 বললে, আর হচ্ছে কৌস্তব 3 বলছো, সবাই 2 বলছো, একটু ভালো করে পড়তে হতো কিন্তু। হ্যাঁ, কোশ্চেন রিয়া 4 বলছো, হ্যাঁ, শ্রেয়া 4 বলছো। একদম দেখো, বেসিক্যালি চারটাই কিন্তু সঠিক অ্যান্সার হবে। এই 1 নম্বর স্টেটমেন্টটা কিন্তু ভুল। হ্যাঁ, তুমি যেই কালচারাল ব্যাকগ্রাউন্ডে থাকবে, তোমার লার্নিং এক্সপিরিয়েন্সের উপর কালচার কিন্তু একটা প্রভাব ফেলবেই। এই যেখানে বলছে প্রভাব ফেলবে, অর্থাৎ যারা দেখবে, ধরো দেখে এসছো তোমরা, যাদের বাবা মা খুব শিক্ষিত, পড়াশোনা চাকরি বাকরি করে, তাদের ছেলেমেয়েরা অটোমেটিক ক্লাসে ভালো রেজাল্ট করে, ভালো পারে। হ্যাঁ, এবার আবার দেখবে যারা একদম, আরে ব্যতিক্রম আছে, কিন্তু বেশ কালচারটা তোমার প্রভাব ফেলেই। কালচার প্রভাব ফেলে না এমনটা নয়, কোন মানে ব্যতিক্রম আছে ঠিকই, কিন্তু কালচারটা একটা পড়াশোনার ক্ষেত্রে প্রভাব ফেলবেই। এবং তুমি দেখবে যারা একদম গ্রাম থেকে উঠে এসছে, বাড়িতে সেরকম বাবা মা নয় বা কালচার ভালো নয়, তাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ইফেক্ট ফেলে একটা। ঠিক আছে, তো এই যে বলছে লার্নার কালচার ব্যাকগ্রাউন্ড, কালচারাল ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, কালচার হচ্ছে, সংস্কৃতি হচ্ছে এমন একটা জিনিস যে আমাদের সব জায়গায় প্রভাব ফেলে এবং শিক্ষার ক্ষেত্রেও প্রভাব ফেলে। তো এই কালচারাল ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাদের লার্নিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণভাবে প্রভাব ফেলে। এখানে যেহেতু বলছে নো ইম্প্যাক্ট, কোনো প্রভাব ফেলে না, কোনো প্রভাব ফেলে না, ওটা কিন্তু হতে পারে না। হয়তো কম প্রভাব ফেলে, বেশি প্রভাব ফেলে, কোনো প্রভাব ফেলে না, এটা কিন্তু হতে পারে না। ঠিক আছে, এইটা কিন্তু নয়, এই জন্য এই স্টেটমেন্টটা ভুল। আর দ্বিতীয় যে স্টেটমেন্টটা বলা হচ্ছে, জেন্ডার ইজ নট এ স্ট্রং প্রেডিক্টর অফ একাডেমিক অ্যাচিভমেন্ট, এটা কিন্তু ঠিক। এটা বলছে নট এ স্ট্রং প্রেডিক্টর, অর্থাৎ অল্প অল্পই মনে হতে পারে যে ছেলেরা ভালো মেয়েরা খারাপ, মেয়েরা ভালো ছেলেরা খারাপ রেজাল্ট করে পরীক্ষায়, মনে হতে পারে, কিন্তু এটা স্ট্রং প্রেডিক্টর নয় একদম। জেন্ডার বেসিসে কিন্তু মানে একাডেমিক অ্যাচিভমেন্ট বা পরীক্ষার রেজাল্টের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এগুলো মানে গবেষণা দ্বারাও প্রমাণিত হয়ে গেছে যে এরকম কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, যে মানে মেয়ে মানে ভালো রেজাল্ট করবে, ছেলে মানে খারাপ রেজাল্ট করবে, এরকম কিন্তু ব্যাপার নয়। ঠিক আছে, মানে স্ট্রং প্রেডিক্টর নয়। এবার হয়তো কেউ কেউ গবেষণা করতে পেয়েছে, হ্যাঁ, মেয়েরা ভালো রেজাল্ট করছে, ছেলেরা ভালো রেজাল্ট করছে, কিন্তু এটা খুব সামান্য পরিমাণ। হ্যাঁ, তুমি যদি একটা এক্সাম মানে একটা এক্সামিনেশন পরীক্ষা একবার করো, যে সেই রেজাল্টটাকে তুমি মানে ঠিক রেজাল্ট বলতে পারবে না। এই জন্য আমরা লেভেল অফ সিগনিফিকেন্স পড়ি, 100 বার টেস্ট করি, 100 বারের মধ্যে যদি 95 বার ঠিক হয়, তাহলে আমরা 0.05 লেভেল অফ সিগনিফিকেন্স পড়ছি। 100 বারের মধ্যে যদি 99 বার ঠিক হয়, তাহলে আমরা 0.01 লেভেলের সিগনিফিকেন্স পড়ি। তো একটা টেস্ট কিন্তু একবার দুবার করে আমরা রেজাল্টে আসতে পারি না। তো এক্ষেত্রে কিন্তু এই স্টেটমেন্টটা ঠিক। ঠিক আছে, যে এইটা হচ্ছে যে এই স্ট্রং মানে স্ট্রঙ্গার প্রেডিকশন এরকম কোনো নেই যে জেন্ডার অ্যাচিভমেন্টের ক্ষেত্রে প্রভাব ফেলবে। এই একাডেমিক অ্যাচিভমেন্ট মানে কি জানো, পরীক্ষার রেজাল্ট।
এইটা মনে রাখবে, একাডেমিক অ্যাচিভমেন্ট মানে হচ্ছে পরীক্ষার রেজাল্ট, মার্কশিট, ঠিক আছে। এইটা পরের কোশ্চেন দেখো, এটা হচ্ছিল, এটা এখানে 3 অ্যাপ্রোচেস অফ এডুকেশন, তিনটে অ্যাপ্রোচ, টিচার সেন্ট্রিক, লার্নার সেন্ট্রিক এবং আচ্ছা লার্নিং সেন্ট্রিক। এটার সঙ্গে কোন ডিসিপ্লিনারি অ্যাকসেপ্ট গুলো যায়? চেয়ার, পার্টিসিপেটারি, ইম্পোস্ট, সেলফ কন্ট্রোল, অর্থাৎ ম্যাচিং করাতে এসছে কোনটা টিচার সেন্টারের মধ্যে যাবে, কোনটা লার্নার সেন্টারে যাবে এবং কোনটা লার্নিং সেন্টারের মধ্যে যাবে। এটা মালিয়া এক বলছো। হুম টিচার সেন্টারে সেলফ কন্ট্রোল থাকে, মানে তুমি টিচার সেন্টারের সঙ্গে সেলফ কন্ট্রোলটাকে করছো, এক বলছো মানে। কৌস্তব 3 বলছো, মনি 2 বলছো, আজিজা 4 বলছো, তুমি 4 বলছো। একটু দেখো ভুল হয়ে গেল কিন্তু। হুম লার্নার সেন্টার মানে আমরা এখানে, তোমরা প্রবলেম সলভিং মেথড পড়েছো? প্রবলেম সলভিং মেথড, প্রজেক্ট মেথড, এগুলো কার মধ্যে পড়ে? এগুলো সব লার্নার সেন্টারের মধ্যে পড়ে। তো তাহলে এখানে কিন্তু সবাইকে, লার্নারকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হয়। এখানে সবাই টিম ওয়ার্ক করে, গ্রুপ ওয়ার্ক করে। হ্যাঁ লার্নার সেন্টারের সঙ্গে কিন্তু এক যাবে। যারা যারা 4 বলছো তারা কিন্তু ভুল বলছো। লার্নার সেন্টারের সঙ্গে শেয়ার, অ্যাক্টিভলি পার্টিসিপেশন এগুলো যায়। হ্যাঁ লার্নার সেন্টার মানে তুমি শিখছো মানে হাতে কলমে কাজ করে শিখবে, তুমি নিজে থেকে শিখবে, তোমাকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে। তুমি তোমার না প্রবলেম হলে তুমি বন্ধু বান্ধবদের কাছে হেল্প নেবে, সাহায্য নেবে, এইগুলো। আর টিচার সেন্টার মানে হচ্ছে, সেটা হচ্ছে ইম্পোস্ট, অর্থাৎ সেখানে কিন্তু সমস্ত কিছু বিষয়গুলো ইম্পোস্ট হয়ে থাকে, একটা মানে ধরা বাঁধা বিষয়গুলো থেকে যায়। এই সরি, হ্যাঁ টিচার সেন্টার, এটা ভুল হচ্ছে, টিচার সেন্টার হচ্ছে তোমার ইম্পোস্ট। এবং লার্নিং সেন্টার যখন তোমার শেখাটাই মূল উদ্দেশ্য, হ্যাঁ যে আমার শেখাটাই মূল উদ্দেশ্য, তখন হচ্ছে সেলফ কন্ট্রোল। শেখার জন্য নিজেকে কন্ট্রোল করতে হয়, নিজেকে সময় দিতে হয়, নিজেকে রেগুলেট করতে হয়, এটা হচ্ছে লার্নিং সেন্টার মানে হচ্ছে সেলফ কন্ট্রোল। অর্থাৎ একের সঙ্গে 2, বি এর সঙ্গে এ এবং সি এর সঙ্গে 3, এটাই কিন্তু সঠিক অ্যান্সার। এই বিষয়গুলো একটু, হ্যাঁ লার্নার সেন্টার মানে, লার্নার সেন্টার মানে কি বলতো? লার্নার সেন্টার মানে আমার আগ্রহ, চাহিদা, ইচ্ছে অনুযায়ী আমি পড়াশোনা করব। হ্যাঁ আমার আগ্রহ, আমার এখন জিওগ্রাফি পড়তে ইচ্ছে হচ্ছে, আমি জিওগ্রাফি পড়বো। আমার এখন বাংলা পড়তে ইচ্ছে করছে, বাংলা পড়বো। এখন আমার পড়তে ইচ্ছে করছে না, আমি পড়বো না। হ্যাঁ আমি যা চাইবো আমি সেই রকম সেটা শিখবো, এবং আমি নিজে থেকে শিখবো, শিক্ষকের হেল্প নেবো না। মানে শিক্ষকের হেল্প থাকতে পারে, আমি সেন্টারে থাকবো, শিক্ষক যা ফ্যাসিলিটি করবে। কিন্তু লার্নিং সেন্টার মানে তোমরা যে এখন শিখছো, এখন তোমাদের অ্যাপ্রোচটা কিরকম? তোমাদের কিন্তু টিচার সেন্টারও নয়, কারণ এখানে টিচার হেল্প করে, ফ্যাসিলিটেটর নোটস দিই, ভিডিও দিই, বুঝিয়ে দিই, সবই ঠিক আছে। কিন্তু এখানে তুমিই তো মেন। কিন্তু তুমিও এখানে মেন নয়, তুমি সিলেবাসটাকে ধরে তোমার একটা লার্নিং অবজেক্টিভস আছে, অর্থাৎ এই এই বিষয়গুলো আমাকে পড়তে হবে। তোমার জেনারেল পেপারে ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড ভালো লাগুক নাই লাগুক, ডিআই ভালো লাগুক নাই লাগুক, সেটা কিন্তু তোমাকে পড়তে হচ্ছে। অর্থাৎ এখানে এইটা হচ্ছে লার্নিং সেন্টার, অর্থাৎ এগুলো আমাকে শিখতেই হবে। হ্যাঁ এক্ষেত্রে আমার পছন্দ অপছন্দ সেটা গুরুত্ব নয়, আমাকে শিখতেই হবে। আমার ভালো খারাপ লাগলেও আমাকে ওগুলো পড়তে হবে, ডিআই, ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড, হ্যাঁ ইংলিশ পড়তেই হবে আমাকে। তো এইগুলো হচ্ছে লার্নিং সেন্টার, অর্থাৎ আমাদের যেটা শেখার মানে যেটাকে শিখবো উদ্দেশ্য নিয়েছি, বেসিক্যালি যে সিলেবাস ধরে ধরে, সেটাকেই বেসিক্যালি লার্নিং সেন্টার বলা হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে সেলফ কন্ট্রোল করতে হবে, যেটা তোমার শিখতে ভালো লাগে না সেটাও শেখার মেন্টালিটি আনতে হবে। হ্যাঁ যেটা তোমার পড়তে ভালো লাগে না সেটাও, কারণ আমরা শেখাটাই এখানে মূল উদ্দেশ্য। হ্যাঁ কোনটা শিখবো সেটাই আমার মূল উদ্দেশ্য, বুঝতে পেরেছো? তো এক্ষেত্রে অপশন 2 নয়, লার্নিং সেন্টারের সঙ্গে 3, হ্যাঁ 3 তো বললাম, অপশন 3 সঠিক আনসার। হ্যাঁ অপশন, হ্যাঁ অপশন 3টাই সঠিক আনসার হবে। পরের কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং লেভেল অফ টিচিং ইনভলভ দ্য হাইয়েস্ট অর্ডার থিঙ্কিং স্কিল? এইটা কিন্তু কেউ ভুল করবে না। হ্যাঁ হাইয়েস্ট অর্ডার থিঙ্কিং স্কিল কোন লেভেল অফ টিচিং এ থাকে? একদম সবাই 3 বলছো। দেখো এইরকম এই রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং থেকে একটা কোশ্চেন আসে। হ্যাঁ এটা খুব শর্ট ভাবে আসে, মানে লেভেল অফ টিচিং থেকে এই রিফ্লেক্টিভ লেভেলে আছে। একদম হাইয়েস্ট লেভেল হচ্ছে রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং, আর লোয়ার লেভেল টিচিং মেমোরি লেভেল অফ টিচিং। ঠিক আছে রিফ্লেক্টিভ লেভেলটাই সঠিক আনসার, 3টেই সঠিক আনসার। পরের কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং আর দ্য অনলাইন টুলস ইউজড ফর ক্রিয়েটিং এন্ড শেয়ারিং মাইন্ড ম্যাপস? হ্যাঁ এখানে এই যে অপশন গুলো দেওয়া আছে, গুগল, ফ্লিপকার্ট, হ্যাঁ মাইন্ড মাস্টার, গুগল ফর্ম, মাইক্রো, এগুলোর মধ্যে কোনগুলো তোমার মাইন্ড ম্যাপিং এর জন্য সাহায্য করে? হ্যাঁ ক্রিয়েটিং মাইন্ড ম্যাপিং এবং শেয়ারিং, এই জায়গাগুলো কোনগুলো সাহায্য করে সেটা কিন্তু তোমাকে খুঁজে বের করতে হবে। গুগল ফর্ম সম্পর্কে জানো তোমরা? হুম গুগল ফর্ম হচ্ছে এমন একটা অনলাইন টুল যে তার সাহায্যে আমরা ডেটা কালেকশন করি, হ্যাঁ অন্যের কাছ থেকে তথ্য সংগ্রহ করি। আচ্ছা এখানে
সুলতানা 2 বলছো, চন্দন 1, মণি 1 বলছো। একদম, যারা 1 বলছো একটাই কিন্তু সঠিক অ্যান্সার, কারণ গুগল আর হচ্ছে মাইন্ড মাইন্ড মেস্টার্স আর হচ্ছে মাইক্রো, এই তিনটে হচ্ছে কিন্তু অনলাইন টুল, যার মধ্যে আমরা কি করি, মাইন্ড ম্যাপ গুলোকে ক্রিয়েট করি এবং মাইন্ড ম্যাপ গুলোকে শেয়ার করি। আর এই ফ্লিপকার্ট আর গুগল ফর্ম হবে না, একটাই সঠিক অ্যান্সার, এটা আমি আলোচনা করে দিচ্ছি। বেসিক্যালি এই মাইন্ড ম্যাপটা কি, হ্যাঁ মাইন্ড ম্যাপটা বিষয়টা কি, যে মাইন্ড ম্যাপ আমরা বলছি এই বিষয়টা কি। মাইন্ড ম্যাপ ইজ এ ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ আইডিয়া, কনসেপ্ট অ্যান্ড ইনফরমেশন দ্যাট অর্গানাইজ দেন ইন এ হায়ারার্কিক্যাল অ্যান্ড ইন্টারকানেক্টেড ম্যানার। অর্থাৎ আমরা মানে মাইন্ড ম্যাপ হচ্ছে এমন একটা বিষয়, সেটা হচ্ছে কি কোনো বিষয়কে ভিজুয়ালি রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, কোনো আইডিয়া হতে পারে, কোনো কনসেপ্ট হতে পারে, কোনো ইনফরমেশন হতে পারে, সেগুলোকে আমরা হায়ারার্কিক্যাল এবং ইন্টারকানেক্টেড এতে আমরা কিন্তু একটা মাইন্ড ম্যাপ করে নিই। ধরো বেসিক্যালি কিরকম, ধরো তুমি টিচিং অ্যাপটিটিউড পড়ছো, হ্যাঁ তুমি কি করবে, নিজে একটা নোটস বানাচ্ছো, তাহলে টিচিং এর কনসেপ্ট এক লাইনে লিখে দিলে, হ্যাঁ টিচিং এর বৈশিষ্ট্য মেন মেন পয়েন্ট গুলোকে লিখে রাখলে, হ্যাঁ টিচিং এর অবজেক্টিভস মেন মেন বিষয়গুলোকে লিখে রাখলে ছোট ছোট করে, দিয়ে একটা শর্ট নোটস বানিয়ে নাও, বানাও তো শর্ট নোটস বানাও তো। তারপরে আবার কিছু বিষয় যখন তুমি হায়ারার্কি পড়ো, ধরো তুমি এরকম টাইপস অফ, আমরা যে এই টাইপস অফ ইভালুয়েশন পড়ছো, তাহলে টাইপস গুলোকে তুমি কি করো, হ্যাঁ এখানে যদি ইভালুয়েশন লেখো, আচ্ছা তাহলে এইরকম করে তার 4টে টাইপস এরকম করে করে দাও, ঠিক আছে। এই টাইপসটা বলতে কি বুঝি, এরকম একটা হায়ারার্কিক্যাল আমরা করি না, মানে যত সব ইনফোগ্রাফিক্স এর কাজ করি, মানে আমরা যে তোমাদের পড়ানোর সময় যে পিপিটি ইউজ করি, সুন্দরভাবে সহজভাবে উপস্থাপন করি, যাতে মানে এক গাদা মানে বইতে দেখবে সেটা পেজের পর পেজ পেজের পর পেজ ওইটা বিষয়টা লেখা আছে, কিন্তু আমরা সেগুলোকে বেসিক্যালি কিভাবে রিপ্রেজেন্ট করি, এভাবে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে। এটা শুধু টিচার হিসেবে রিপ্রেজেন্ট করে কেউ এমনটা নয়, তার সঙ্গে সঙ্গে স্টুডেন্টরাও নিজেদের মতো করে কিন্তু বানিয়ে নেয়, হ্যাঁ নিজেরা বানিয়ে নেয় এরকম নিজের, সবাই অনেকেই খাতায় সুন্দর সুন্দর করে চকচক করে বানায়, দেখবে একটা দিকে লেখকদের নাম, তাদের পরের উল্টো দিকে প্রকাশিত বই, হ্যাঁ কোন সালে কোন লেখকটা বই প্রকাশিত, একটা দিকে সেই নাম আর একটা দিকে ছদ্মনাম, এরকম সব লেখা থাকে না, সেরকম একটা করে মানে টেবিলের আকারে ফর্মের আকারে এইরকম যে বিষয়গুলো হয়, এগুলোকে বেসিক্যালি মাইন্ড ম্যাপ হয়। মানে মাইন্ড ম্যাপ বেসিক্যালি তোমার মনে যেটা যেটা আছে সেটা হচ্ছে তুমি একদম এমন ভাবে রিপ্রেজেন্ট করলে ইন্টারকানেক্টেড এবং হিয়ারার্কিক্যাল ম্যানার অনুযায়ী, যাতে তুমি বিষয়টা একবার দেখে নিলে সমস্ত বিষয়টা তোমার মাথায় চলে আসে, ঠিক আছে। তো এই বিষয়গুলো, এগুলোর মধ্যে গুগল থাকে, দেখো গুগল ইজ এ অনলাইন টুল ইউজ ফর ক্রিয়েটিং কোলাবোরেটিং মাইন্ড ম্যাপ, ঠিক আছে। ইটস অ্যালাউ ইউজার টু ক্রিয়েট, এডিট, শেয়ার মাইন্ড ম্যাপ উইথ আদার্স, ঠিক আছে। আর মাইন্ড মেস্টার ইজ এ অনলাইন টুল স্পেশালি ডিজাইন ফর ক্রিয়েটিং অ্যান্ড শেয়ারিং মাইন্ড ম্যাপ, ঠিক আছে। ইটস প্রোভাইড ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস অ্যান্ড ক্রিয়েটিং ইন্টারঅ্যাক্টিভ অ্যান্ড কোলাবোরেটিভ মাইন্ড ম্যাপ। Micro formally real-time boards is an online collaboration platform that support various visual collaboration tools including mind map, ঠিক আছে। এই বিষয়গুলো এই ফ্লিপকার্ট এবং গুগল ফর্ম এটা নয়। ফ্লিপকার্ট কি, ফ্লিপকার্ট হচ্ছে ইজ নট এ অনলাইন টুলস ক্রিয়েটিং এন্ড শেয়ারিং মাইন্ড ম্যাপস, এটা কিন্তু মাইন্ড ম্যাপ শেয়ারিং বা ক্রিয়েটের অ্যাপ নয়, ইট ইজ এ ভিডিও ডিসকাশন প্ল্যাটফর্ম, অর্থাৎ এটা হচ্ছে ভিডিও ডিসকাশন প্ল্যাটফর্ম, অ্যালাউ ইউজার টু ক্রিয়েট, শেয়ার শর্ট ভিডিও বেস্ট ডিসকাশন। বেসিক্যালি আমরা যেরকম টিকটক বা ইউটিউবে শর্টস দেখি না, সেই রকমই হচ্ছে একটা ভিডিও ডিসকাস প্ল্যাটফর্ম, যেখানে সেটা হচ্ছে ফ্লিপকার্ট, যেখানে হচ্ছে শর্ট ভিডিও গুলোকে শেয়ার করা হয় এবং সেগুলো কমিউনিকেশন করে। আর গুগল ফর্ম তো আমরা জানি যে বিভিন্ন রকম সার্ভে, কুইজ এইসব করার জন্য অনলাইনে যে করি সেটা হচ্ছে গুগল ফর্ম, ঠিক আছে। পরের কোশ্চেনটা আমরা চলে যাচ্ছি, পরে আছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্ট। এখানে ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্ট, ইনক্লুসিভ সম্পর্কে ধারণা আছে না, বলে দেবো কিন্তু। হ্যাঁ, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, বেসিক্যালি এগুলো দেখো, এগুলো হচ্ছে পুরো একদম পিওর এডুকেশনের বিষয় এবং এই জেনারেল পেপারে সবই ঢুকিয়ে দিচ্ছে, মানে এডুকেশনের যে 10টা ইউনিট আছে না, সব ইউনিটই জেনারেল পেপারে ঢোকানো আছে। তো ইনক্লুসিভ এডুকেশন মানে এই কনসেপ্টটা বলা হচ্ছে যে এমন একটা মানে এনইপি 2020 বা 1986 পিডব্লিউডি অ্যাক্ট, মানে পার্সন উইথ ডিসেবিলিটি অ্যাক্ট, হ্যাঁ তো সব জায়গায় বলা হয়েছে যে ইনক্লুসিভ এডুকেশন মানে যে এই যারা যারা প্রতিবন্ধী আছে, যেই সব শিশুরা সে শারীরিক ভাবে হতে পারে, মানসিক ভাবে হতে পারে, যেভাবেই প্রতিবন্ধী হোক না কেন, তাদের কিন্তু স্পেশাল স্কুলে পাঠানো যাবে না, তাদের নর্মাল স্কুলে সাধারণ ছেলে মেয়েদের সঙ্গে পড়াতে হবে। তাহলে কি হবে, তাহলে এই যে আমরা সবসময় যারা প্রতিবন্ধী আছে তাদের যে আলাদা করে দিচ্ছি, অন্য স্পেশাল স্কুলে পাঠাচ্ছি, দূরে সরিয়ে রাখছি, এইটা যাতে না হয়, সোশ্যাল মেইন স্ট্রিমিং যাতে হয়, হ্যাঁ সোসাইটির তারাও যাতে আমরা সোসাইটিকে, তারাও যে সোসাইটির একজন সেই অনুযায়ী যাতে আমরা মানে বিশ্বাস করি এবং একসঙ্গেই রাখি, তাকে আলাদা করে দেবো না, ভিন্ন করে দেবো না। তো এইরকম এনভায়রনমেন্টকে বলা হয় ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্ট, ঠিক আছে।
যেখানে নর্মাল স্টুডেন্ট এবং অন্য স্টুডেন্টরা একসঙ্গে পড়বে। তো সেক্ষেত্রে চারটে অপশন আছে, তোমরা অ্যান্সার করছো। সাতের দাগে হ্যাঁ সন্দীপন বলেছো, শ্রেয়া 4 বলছো, চন্দন, কৌস্তব সবাই 4 বলছো। হ্যাঁ, এক্ষেত্রে চারটাই সঠিক অ্যান্সার। এ স্টুডেন্ট, এ ক্লাসরুম হোয়ার অল স্টুডেন্ট আর এনকারেজ অ্যান্ড শেয়ার ইন দেয়ার ইউনিক এক্সপিরিয়েন্স অ্যান্ড পার্সপেক্টিভ। একদম এইটা কিন্তু গুরু মানে সঠিক অ্যান্সার। আর এই তিনটে হবে না কেন দেখো, চারটাই সঠিক অ্যান্সার এক্ষেত্রে। এই তিনটে হবে না কেন দেখো, এ ক্লাসরুম হোয়ার স্টুডেন্ট আর expected to conform to strict set rules and regulation। একটা ক্লাসরুমে স্ট্রিক্ট রুলস রেগুলেশন থাকবে, সেটাকে কিন্তু ইনক্লুসিভ বলবো না আমরা। হ্যাঁ, এখানে কিন্তু স্ট্রিক্ট রুল রেগুলেশন থাকবে না। এ ক্লাসরুম হোয়ার অনলি স্টুডেন্ট অফ সার্টেন এথেন্টিসিটি আর অ্যালাউড টু পার্টিসিপেট ইন ক্লাসরুম ডিসকাশন। অর্থাৎ এখানে কেবলমাত্র একই টাইপের স্টুডেন্ট, কেবলমাত্র অনলি স্টুডেন্ট অফ সার্টেন এথেন্টিসিটি, মানে সবাইকে পার্টিসিপেশন করতে দেওয়া হবে না। হয়তো নর্মাল স্টুডেন্ট পড়লো বা শুধু প্রতিবন্ধী শিশু পড়লো এইরকম, এই জন্য কিন্তু এটা হবে না। যেখানে ইনক্লুসিভ মানে হচ্ছে প্রতিবন্ধী এবং নর্মাল একসঙ্গেই পড়বে। এ ক্লাসরুম হোয়ার স্টুডেন্ট আর ডিসকারেজ ফ্রম আস্কিং কোশ্চেন চ্যালেঞ্জিং টিচার অথরিটি, এটা হবে না। হ্যাঁ, যেই ক্লাসরুমে টিচার অথরিটি থাকবে, স্টুডেন্টদের কোশ্চেন করার কোনো জায়গা থাকবে না, সেটাকে আমরা ইনক্লুসিভ ক্লাসরুম বলতে পারবো না। এইটাই চারটাই এক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার। ঠিক আছে, তো তোমরা যখন কোশ্চেন সলভ করবে একটু দেখে নেবে যে যেটা সঠিক অ্যান্সার সেটা তো করবেই, আর যে তিনটে তুমি ভুল বললে, রিজেক্ট করলে, কেন করলে সেই তার কারণটা একটু খোঁজার চেষ্টা করবে। তাহলে তোমার অ্যান্সারের মানে কোশ্চেনের যে অ্যান্সার সেটা ঠিক হওয়ার প্রবণতা আরো বেড়ে যাবে। ঠিক আছে, আবার দুটো স্টেটমেন্ট দেওয়া হয়েছে দেখো। স্টেটমেন্ট 1, টিচিং এট দ্য আন্ডারস্ট্যান্ডিং লেভেল ইনভলভ এনকারেজিং স্টুডেন্ট টু থিঙ্ক ক্রিটিক্যালি অ্যান্ড রিফ্লেক্ট দেয়ার ওন লার্নিং এক্সপিরিয়েন্স। হ্যাঁ, টিচিং এট দ্য আন্ডারস্ট্যান্ডিং লেভেল, ভালো করে বোঝো, টিচিং এট দ্য আন্ডারস্ট্যান্ডিং লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেলে টিচিং এ এনকারেজিং স্টুডেন্ট টু ক্রিটিক্যালি রিফ্লেক্ট দেয়ার ওন লার্নিং এক্সপিরিয়েন্স। আর দ্বিতীয় স্টেটমেন্ট বলছে টিচিং এট দ্য মেমোরি লেভেল ইনভলভ রোড মেমোরাইজেশন ডাজ নট এনকারেজ ক্রিটিক্যাল থিঙ্কিং। এই দুটোর মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল মনে হচ্ছে দেখো, তাড়াতাড়ি অ্যান্সারটা দাও। হ্যাঁ, সন্দীপন 1 বলছো, সন্দীপন এটা ভালো করে পড়ো। মানে ব্যাপারটা হচ্ছে কোশ্চেন গুলো কিন্তু পড়বে ভালো করে, মানে তুমি যাতে ভুল করো। হ্যাঁ, তোমরা সবাই ভুল করছো, সবাই ভুল করে যাচ্ছ। চন্দন 4 বলছো, চন্দন যে 4 বলছো বুঝে বলেছো, বোঝাতে পারবে? একদম একদম, এখানে দেখো, এই যে ক্রিটিক্যাল থিঙ্কিং, রিফ্লেক্ট ওন এক্সপিরিয়েন্স, এগুলো হচ্ছে রিফ্লেক্টিভ লেভেলে যায়। এখানে আন্ডারস্ট্যান্ডিং লেভেলে বলেছে। আন্ডারস্ট্যান্ডিং লেভেল মানে আমরা কোনো কিছু বুঝি, বোঝার চেষ্টা করি। এখানে স্টুডেন্টরা ক্রিটিক্যাল থিঙ্কিং বা রিফ্লেক্টিভ লেভেল অফ লার্নিং এর মধ্যে যায় না, রিফ্লেকশনে যায় না, এটা রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং এ যায়। তাই এই স্টেটমেন্টটা কিন্তু ভুল। আর দ্বিতীয় নম্বর যে স্টেটমেন্টটা বলছে টিচিং এর মেমোরি লেভেল, মেমোরি লেভেলে টিচিং এ রোড মেমোরাইজেশন, মুখস্থ বিদ্যার উপর জোর দেওয়া হয়, এখানে ক্রিটিক্যাল থিঙ্কিং এর উপর জোর দেওয়া হয় না। এটা কিন্তু ঠিক, অর্থাৎ এ ফলস বাট স্টেটমেন্ট টু ইজ কারেক্ট, ট্রু। চারটাই হবে সঠিক অ্যান্সার, বোঝা গেছে? একটু ভালো করে প্রশ্নগুলো পড়ো, বোঝার চেষ্টা করো। যেই জায়গাটা ভুল মানে কনসেন্ট্রেশন কম দেবে, এই আন্ডারস্ট্যান্ডিং লেভেলে কনসেন্ট্রেশন কম দিয়েছো তোমরা, তাই কিন্তু ভুল অ্যান্সার এসছে। তো এটা কিন্তু ভালো করে এগুলো প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে, which of the following is a major advantage of online learning over offline learning? অফলাইন লার্নিং এর থেকে অনলাইন লার্নিং এর সুবিধা কোথায়? হ্যাঁ, অফলাইন লার্নিং এর থেকে, এটা কিন্তু যখন ইংলিশে যখন বুঝতে পারবে না তখন বুঝবে। তুমি এবারে ধরো কেউ ইংলিশ কম বোঝো, সে বুঝতে পারছো না যে অফলাইন লার্নিং এর সুবিধা বের করতে বলছে না অনলাইনের, তখন এই শেষেরটা দিক থেকে পড়বে। এটা বলছে অনলাইন ওভার অফলাইন, মানে অফলাইনের ওপরে অনলাইনের। এখানে অনলাইনের অ্যাডভান্টেজটা কিন্তু আমাদের বের করতে বলেছে, অফলাইনের নয়। মানে অফলাইনের থেকে অনলাইন কোন দিক থেকে ভালো, 2 কিংবা 4, একটাই তো অ্যান্সার সিলেক্ট করতে হবে। হ্যাঁ, 2 বলছো সবাই। একদম, দুইটাই কিন্তু সঠিক অ্যান্সার। ফ্লেক্সিবিলিটি, হ্যাঁ ফ্লেক্সিবিলিটি মানে কি, যার যখন সময় সে তখন শিখবে। আমি ধরো একটা ভিডিও রেকর্ড করে আপলোড করে দিলাম, তুমি যখন খুশি শিখছো, তুমি তোমার বাড়িতে আছো, আমি আমার বাড়িতে আছি, এভাবে শিখছি। হ্যাঁ, সবাই ফ্লেক্সিবল, যে যার মতো করে ফ্লেক্সিবল। তোমাদের মনে হলো যে আজকে এই যে ধরো অনলাইন এসছে বললেই এখন 7:30, 8টা, 9টা পর্যন্ত ক্লাস হচ্ছে, রাত 9টার সময় আমরা ক্লাস শুরু করছি, তাহলে এই জায়গায় কিন্তু সবকিছু ফ্লেক্সিবল। যদি অনলাইন না আসতো তাহলে কি কোনো জায়গায় পসিবল হতো রাত 9টার সময় ক্লাস শুরু করা? হতো না কিন্তু। হ্যাঁ, আমরা সবাই সারাদিন কাজ করে, নিজেদের কাজ করে তারপরে আমরা অবসর সময়ে পড়তে পারছি। ফ্লেক্সিবিলিটি, ইন্টারঅ্যাক্টিভিটি থাকবে না কিন্তু। ইন্টারঅ্যাক্টিভিটি মানে নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন বা নিজেদের মধ্যে যোগাযোগটা বা অ্যাক্টিভিটিটা বেশি, এটা কিন্তু অফলাইনে থাকে, এটা কিন্তু অনলাইনে নয়। ইন্টারঅ্যাক্টিভ হবে না। হ্যাঁ, ইন্টারঅ্যাক্টিভিটি মানে দেখো এখানে আমরা আছি ঠিক আছে, কিন্তু আমাদের ভালো রকম অ্যাক্টিভিটি হচ্ছে, ইন্টারঅ্যাক্টিভিটি হচ্ছে, এরকমটা কিন্তু নয়। ঠিক আছে, বেসিক্যালি রেকর্ডেড বলে হচ্ছে, কিন্তু অনলাইন মানে রেকর্ডেড, সরি লাইভ বলে হচ্ছে, কিন্তু অনলাইন মানে রেকর্ডেড লাইভ সবগুলো মিলিয়েই তো অনলাইন। তো সেক্ষেত্রে যদি তোমার রেকর্ডেড থাকে সেখানে কিন্তু এরকম ইন্টারঅ্যাক্টিভিটি থাকে না।
ঠিক আছে। তো এক্ষেত্রে কিন্তু দুইটাই কিন্তু সঠিক অ্যান্সার। ফ্লেক্সিবিলিটি, এটা হচ্ছে অনলাইনের বেশি সুবিধা। এরপরে 10 নম্বর কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং আর দ্য বেনিফিট অফ কোলাবোরেটিভ লার্নিং এনভায়রনমেন্ট। কোলাবোরেটিভ লার্নিং এনভায়রনমেন্ট মানে জানো? কোলাবোরেটিভ লার্নিং এনভায়রনমেন্ট মানে, কোলাবোরেটিভ লার্নিং এনভায়রনমেন্ট এমন একটা লার্নিং এনভায়রনমেন্ট যেখানে অনেকজন বন্ধু মিলে 3 4 জন 5 জন 6 জন যতজনই আসে না কেন তারা একসঙ্গে কিন্তু মিলেমিশে কাজ করবে। তো এর সুবিধাগুলো কি? হ্যাঁ, ইমপ্রুভড কমিউনিকেশন স্কিল বাড়ায়, ডিক্রিজ আন্ডারস্ট্যান্ডিং অফ ডাইরেক্টিভ পার্সপেক্টিভ, সরি ডিফারেন্স পার্সপেক্টিভ বোঝার গুলোর ক্ষমতা কমিয়ে দেয়। 3 বলছে ইনক্রিজ মোটিভেশন বাড়িয়ে দেয়। 4 বলছে মোর অপরচুনিটি ফর পার্সোনাল ফিডব্যাকের বেশি সুযোগ থাকে। আর 5 বলছে এনহান্স দ্য প্রবলেম সলভিং এবিলিটি। এখানে এগুলোর মধ্যে কোনগুলো হবে কোনগুলো হবে না দেখো। বেবি 3 বলছো, সমীর 3 বলছো, হ্যাঁ মনি 3, চন্দন, হ্যাঁ সুতপা 3 বলছো, একদম সবাই 3 বলছো, কৌস্তব হ্যাঁ 3 বলছো, রিয়া 3 বলছো, একদম তিনটেই কিন্তু সঠিক আনসার। কারণ কি বলতো, কোলাবোরেটিভ লার্নিং এনভায়রনমেন্ট আমাদের কমিউনিকেশন স্কিলটা বাড়িয়ে দেয়। আমরা যখন সবার সঙ্গে একসঙ্গে মেলামেশা করে বা একসঙ্গে টিম ওয়ার্ক করে শিখি তাহলে আমাদের মধ্যে যোগাযোগ স্থাপন করতে হয়। আর তুমি লোকের সঙ্গে যত যোগাযোগ স্থাপন করবে তোমার কমিউনিকেশন স্কিল কিন্তু তত ইমপ্রুভ হবে, কথা বলার দক্ষতা কিন্তু তত বাড়বে। কিন্তু এটা মোটেও আমাদের আন্ডারস্ট্যান্ডিংটাকে কমিয়ে দেয়, আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাকে কমিয়ে দেয়, এটা কিন্তু ভুল, এটা হবে না আমাদের। হ্যাঁ, কিন্তু মোটিভেশন পাওয়ার বাড়িয়ে দেয়, মোটিভেশন পাওয়ার বাড়ায়। যখন তোমরা টিম ওয়ার্ক করো, একে বন্ধুরা মিলে একসঙ্গে পড়াশোনা করো, তোমরা নিজে নিজে পড়তে ভালো লাগছে না, তখন কি করো, পরীক্ষার সময় 2 3 জন গ্রুপ করে নাও দিয়ে পড়াশোনা করো, যাতে তোমরা মোটিভেশনটা পাও। হ্যাঁ, কিন্তু মোর অপরচুনিটি, পার্সোনাল ফিডব্যাকের অপরচুনিটি কিন্তু খুব কম থাকে। হ্যাঁ, আমি আমার মতো ব্যক্তিগত মতামত দিয়ে দিলাম, সেই অপরচুনিটি কিন্তু কম থাকে। অনেক সময় লোকে আমার পছন্দ না থাকার পরেও অন্যের মতামত মেনে নিতে হয়, আবার অন্য মানে এরকম হতে পারে, ঠিক আছে। মানে কোলা ও ও সরি, হ্যাঁ সরি, মোর অপরচুনিটি ফর ডিটা বলছে না। ও হ্যাঁ হ্যাঁ, মোর অপরচুনিটি ফর পার্সোনাল, সরি সরি, হ্যাঁ ডিটাও হবে মোর অপরচুনিটি ফর পার্সোনাল ফিডব্যাক, কারণ পার্সোনাল ফিডব্যাকেরও সবাই নিজেদের মতো করে মতামত দিতে পারে। হ্যাঁ, ওটা এই অর্থে বলছে, সরি। তো এখানে বলছে যে সবাই নিজেদের মতো করে মতামত দিতে পারে এবং সে তার সুযোগটা থাকে, এমন নয় যে কাউকে বলতে দেওয়া হবে কাউকে বলতে দেওয়া হবে না, এরকম কিন্তু নয়। আর এনহান্স প্রবলেম সলভিং এবিলিটিটাও কিন্তু থাকবে। অর্থাৎ বি বাদে এ সি ডি ই এই মানে এই চারটেই কিন্তু হবে, ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং আর দ্য বেসিক রিকোয়ারমেন্ট ফর ইফেক্টিভ টিচিং। অর্থাৎ ইফেক্টিভ টিচিং বা কার্যকারী টিচিং মানে পড়ানো হচ্ছে কিনা, পড়ানোটা ইফেক্টিভ হচ্ছে কিনা সেটা তুমি যদি জানতে চাও তাহলে তার বেসিক রিকোয়ারমেন্ট কি, মানে একটা ইফেক্টিভ টিচিং এর জন্য বেসিক রিকোয়ারমেন্ট কি কি লাগবে। এখানে বলছে টিচিং অনলি হোয়াট ইজ ইনক্লুডেড দ্য কারিকুলাম, যেটা সেটাই পড়াবো যেটা কারিকুলামে যুক্ত আছে। হ্যাঁ, বলছে গুড কমিউনিকেশন স্কিল। সে বলছে ইউজিং এ রিজিড টিচিং অ্যাপ্রোচ, আমরা একদম রিজিড মানে হচ্ছে ধরা বাঁধা, হ্যাঁ রিজিড মানে হচ্ছে কঠোর মানে শক্তভাবে ধরে রাখা এইরকম। এক্সেলেন্ট সাবজেক্ট নলেজ, এবিলিটি টু কানেক্ট উইথ স্টুডেন্ট। তো এক্ষেত্রে কোনগুলো যাবে বলে মনে হচ্ছে? হ্যাঁ, সন্দীপন 3, ইয়া 3, সুদীপ্ত সুদীপ্ত বা সুদীপ্তা যাই হোক 3, মালিয়া 3 বলছো, হ্যাঁ একদম একদমই সঠিক আনসার বলছো যারা 3 বলছো। যে ইফেক্টিভ টিচিং এর জন্য আমাদের কিন্তু এই গুড কমিউনিকেশন স্কিলটা দরকার, কিন্তু আমাদের রিজিড অ্যাপ্রোচ ফলো করলে হবে না। আমি শুধুই লেকচার মেথডের মাধ্যমে পড়াবো বললেই হবে না, যদি কোনো বিষয় থাকে লেকচার মেথডের মধ্যে না পড়িয়ে আমি যদি ডেমনস্ট্রেশন মেথড বলি, হ্যাঁ করি, তাহলে ভালো হবে। তাহলে আমাকে কিন্তু সেই মেথডটা অ্যাপ্রোচ করতে হবে। এরকম মানে রিজিড যে ওই মেথডেই পড়াবো আর কোনো মেথডে পড়াবো এরকম পড়াবো না, এটা কিন্তু হবে না, ঠিক আছে। এক্সিলেন্ট সাবজেক্ট নলেজ থাকতে হবে, অর্থাৎ যে শিক্ষক পড়াবেন তার কিন্তু সাবজেক্ট নলেজটা যাতে ভালো থাকে এবং স্টুডেন্টদের সঙ্গে কানেকশন করার যোগাযোগ স্থাপন করার এবিলিটিটা যাতে বেশি থাকে, এইগুলো কিন্তু দরকার। হ্যাঁ, বিডিই তিনটেই কিন্তু দরকার। কিন্তু ইফেক্টিভ আমি যদি শুধু কারিকুলাম বা সিলেবাস নিয়ে তোমাদের বুঝিয়ে দিই বা পড়িয়ে দিই, এইটা কিন্তু ইফেক্টিভ হবে না। কারিকুলাম আমরা সিলেবাস সম্পর্কে পড়তে গিয়ে বিভিন্ন রকম বিষয় আছে, তো সেগুলো আলোচনা করি। তো এগুলো হচ্ছে ইফেক্টিভ টিচিং এর লক্ষণ, ঠিক আছে। যদি কেউ মনে করে যে সিলেবাস শেষ করাই আমার উদ্দেশ্য আর সিলেবাসের বাইরে কিছু পড়াবো না, তাহলে কিন্তু হবে না। কারণ কোশ্চেন গুলো যদি আসছে, যেগুলো এসছে দেখো সেগুলো সিলেবাসের উপর বেস করে এসছে, কিন্তু একদম রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনের উপর বেস করে। এক্ষেত্রে কিন্তু তিনটেই সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, দুটো স্টেটমেন্ট দেওয়া আছে। প্রথম স্টেটমেন্ট বলছে চয়েস বেসড ক্রেডিট সিস্টেম হ্যাজ বিন অ্যাডপ্টেড মানে হচ্ছে গ্রহণ করা, ঠিক আছে। অনলি
ইন দ্য সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া। অর্থাৎ এই সিবিসিএস সিস্টেমটা কেবলমাত্র সেন্ট্রাল ইউনিভার্সিটিরাই গ্রহণ করেছে, 1 নম্বর স্টেটমেন্ট বলছে। দ্বিতীয় স্টেটমেন্ট বলছে চয়েস বেসড ক্রেডিট সিস্টেম অ্যাসাইন ক্রেডিট বেসড অন দ্য লার্নিং আউটকাম অফ দ্য কোর্স। এখান এতটা পর্যন্ত এখানে কোশ্চেনটা শেষ হয়েছে। তো এক্ষেত্রে কোন স্টেটমেন্টটা ঠিক কোন স্টেটমেন্টটা ভুল, বা দুটো ঠিক কিনা দুটো ভুল কিনা, সেটা তোমাদের আইডেন্টিফাই করতে হবে। আনসার দাও। খুব সহজ একটা কোশ্চেন। এইরকম কোশ্চেনগুলো কিন্তু স্টেটমেন্ট আকারে কোশ্চেনগুলো একটু ভালো করে পড়লেই পারবে। একদম 4 বলছো সন্দীপন, চন্দন 4 বলছো, শ্রেয়া বেরি 4 বলছো। একদম এক্ষেত্রে কিন্তু 4টাই সঠিক অ্যান্সার। কারণ কি বলতো, চয়েস বেসড ক্রেডিট সিস্টেম আমরা এখন শুধু সেন্ট্রাল ইউনিভার্সিটি গুলো প্রয়োগ করেছে এমন নয়, আমরা যারা যারা স্টেট ইউনিভার্সিটিতে পড়ে এসেছি, যা যা সিইউ বলো, জেই বলো, হ্যাঁ অন্যান্য যা কিছু একদম মালদা থেকে শুরু করে বিদ্যাসাগর ইউনিভার্সিটি পর্যন্ত সব জায়গায় কিন্তু এখন চয়েস বেসড ক্রেডিট সিস্টেম চালু হয়ে গেছে। এমন নয় শুধু সেন্ট্রাল ইউনিভার্সিটি গুলোতে হচ্ছে, এমনটা নয়, সব জায়গায় চালু হয়ে গেছে, তাই এটা কিন্তু ভুল। আর চয়েস বেসড ক্রেডিট সিস্টেমে কিন্তু তোমাদের ক্রেডিট দেওয়া হয়, এটা ক্রেডিট বেসড অ্যাসেসমেন্ট, হ্যাঁ এটা তোমাকে নাম্বার দেওয়া হয় না, সিজিপিএ এসজিপিএ ভাবে করা হয়, এটা কিন্তু ঠিক। অর্থাৎ 1 নম্বর স্টেটমেন্টটা ভুল, 2 নম্বর স্টেটমেন্টটা ঠিক, 4টাই সঠিক আনসার। পরের আরেকটা স্টেটমেন্ট দিয়েছে দেখো, হ্যাঁ মডেল ইজ এ এক্সাম্পল অফ লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। মডেল বা মোডলি এটাকে বলে, মোডলি হচ্ছে একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের এক্সাম্পল। হ্যাঁ 2য় নম্বর স্টেটমেন্ট দেখো, এটা আছে মেন্টিমিটার ইজ এ টুল ইউজ ফর ক্রিয়েটিং অনলাইন সার্ভে। তো এইটা আমরা পড়ে এসেছি, হ্যাঁ এই মেন্টিমিটারটা সম্পর্কে আমরা পড়ে এসেছি। এবারে দেখো কোন স্টেটমেন্টটা ঠিক হবে কোন স্টেটমেন্টটা ভুল হবে সেটা বলো। তো এক্ষেত্রে দেখো একটাই কিন্তু সঠিক অ্যান্সার, অর্থাৎ দুটোই ঠিক, একটাও ভুল নয়। সেটা মাইন্ড মিস্টার ছিল, এটা মেন্টিমিটার। মেন্টিমিটার্স মানে এটা হচ্ছে অনলাইন ক্রিয়েটিং সার্ভে টুলস, মানে গুগল ফর্মের মতো এটা একটা টুলস। আর আমরা জানি প্রথম আমরা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম পড়তে এর এক্সাম্পল গুলো আমরা মোডলি এগুলো পড়েছিলাম। লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম মানে কি বলতো, এটা হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্ম, এর অনেকগুলো টাইপস আছে, অনেকগুলো আছে, যেখানে হচ্ছে তুমি সহজেই কিভাবে পড়াতে হয়, কিভাবে অনলাইন পিপিটি রেডি করতে হয়, কিভাবে তুমি পড়ানোর জন্য কি কি স্ট্র্যাটেজি ফলো করবে, হ্যাঁ কিভাবে তুমি স্টাডি মেটেরিয়াল গুলো কোথা থেকে ডাউনলোড করবে, কিভাবে সাজাবে, এই বিষয়গুলো সম্পর্কে একটা দেওয়া হয়, মানে এই বিষয়গুলো থাকে। এবং লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমে বিভিন্ন রকমের কোর্স করানো হয়, কিছু কোর্স পেড থাকে, কিছু কোর্স ফ্রি থাকে, সম্ভবত আছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে ডিসকাশন একটা জায়গায় আছে, সেখানে আমরা আলোচনা করব। এই দেখো আমরা যে নলেজের ডাইমেনশন পড়েছিলাম না, যে নলেজকে আমরা 4 ভাগে ভাগ করি, ফ্যাকচুয়াল নলেজ, কনসেপচুয়াল নলেজ, প্রসিডিউরাল নলেজ এবং কগনিটিভ নলেজ। আমরা এই নলেজের 4টে ভাগ কিন্তু তোমাদের পড়িয়েছিলাম, এটা জুন 2023-এর ইংলিশ সাবজেক্টে প্রশ্নটা এসেছিল। তো এগুলোর কোন মিনিং, প্রথম বলছে হাউ টু ডু সামথিং, মেথড, ইনকোয়ারি এন্ড ক্রাইটেরিয়া ফর ইউজিং স্কিল। দ্বিতীয় বলছে বেসিক এলিমেন্ট স্টুডেন্ট মাস্ট নো টু বি অ্যাকুইটেন্ট উইথ ডিসিপ্লিন। 3 নম্বর বলছে নলেজ অফ কগনিশন এন্ড ওয়ান্স ওন কগনিশন। আর 4 বলছে দ্য ইন্টার রিলেশনশিপ এবং বেসিক এলিমেন্ট উইথ এ লার্জার স্ট্রাকচার অফ টু ফাংশন টুগেদার। হ্যাঁ তো এইখানে দেখো কোনটার সঙ্গে কোনটা যাবে সেটা করার চেষ্টা করো, ভালো করে একটু দেখো বুঝতে পারবে। ফ্যাকচুয়াল নলেজ মানে আমরা কি জানি, ফ্যাকচুয়াল নলেজ মানে কি আমরা কি জানি, হ্যাঁ ইনফরমেশন বা ফ্যাক্ট গুলোকে, ঘটনাগুলোকে মনে রাখা, হ্যাঁ ডিসিপ্লিন ওয়ে, যেটা হচ্ছে বেসিক এলিমেন্ট। অর্থাৎ তোমার যদি মেমোরি বেসড নলেজ না থাকে, ফ্যাকচুয়াল নলেজ না থাকে, তুমি কিন্তু আন্ডারস্ট্যান্ডিং বা কনসেপচুয়ালে যেতে পারবে না। এটা কিন্তু বেসিক এলিমেন্ট অফ স্টুডেন্ট, মানে এই জন্য মেমোরি লেভেলের এত গুরুত্ব, কারণ তুমি যদি বিষয়গুলো না জানো তাহলে তুমি বুঝবে কি, বোঝার আগে জানা দরকার। তো জানাটা যে হচ্ছে সেটাই হচ্ছে ফ্যাক্টগুলোকে জানছি, কি কি ঘটনা ঘটেছে, তারপরে আমি অ্যানালাইসিস করছি, বুঝছি, রিফ্লেকশন করছি ইত্যাদি বিষয়। তো ক্ষেত্রে মনি 2 বলছো, সন্দীপন 2 বলছো। আর একটু দেখো, একটু সময় নাও, এটা কোশ্চেনটা সলভ করো। আর মেটা কগনিশন আমরা জানি যে কগনিশন ওভার কগনিশন, যেটা আমরা মনে মনে ভাবি কোনো কিছু বিষয় নিয়ে, আমি কোনো বোঝার বিষয় নিয়ে প্রথমে আমি বুঝলাম, বোঝার পর আমি মনের ভেতরে আবার অ্যানালাইসিস করছি। অপশন হ্যাঁ, অপশন 2 তো হচ্ছে। তো আমি কি না বলছি, আমি জাস্ট অন্য যারা পড়তে পারছে না, মানে যারা এখন একটু মানে বুঝতে পারছে না, আমি ধরানোর চেষ্টা করছি। হ্যাঁ 2 হবে এক্ষেত্রে। দেখো অপশন 2টাই কিন্তু এক্ষেত্রে সঠিক আনসার। মানে ফ্যাকচুয়াল নলেজ মানে হচ্ছে এই যে বেসিক এলিমেন্ট অফ স্টুডেন্ট মাস্ট নো, ফ্যাকচুয়াল নলেজ গুলো হচ্ছে বেসিক এলিমেন্ট অফ স্টুডেন্ট, যেটাকে অবশ্যই ভাবে জানতে হবে স্টুডেন্টকে। মাস্ট নো টু বি অ্যাকুইটেন্ট উইথ এ ডিসিপ্লিন, এটা ডিসিপ্লিন ওয়েতে তোমাকে অর্জন করতে হয়। যেরকম আমরা নামতা পড়েছি, বর্ণ পরিচয় পড়েছি, হ্যাঁ
কথামালা পড়েছি, এগুলো কি আমরা অবশ্যই জানতে হবে এইসব বিষয়গুলো। তুমি যদি অক্ষর না চেনো, অক্ষর না বোঝো, সংখ্যা না চেনো, তাহলে তুমি এগুলো আমরা না বুঝে মুখস্থ করতাম ছোটবেলায়। তো এগুলো কিন্তু অবশ্যই ফ্যাকচুয়াল নলেজ হচ্ছে দ্য বেসিক এলিমেন্ট অফ স্টুডেন্ট মাস্ট নো। স্টুডেন্ট অবশ্যই এগুলো সম্পর্কে জানবে, কারণ তোমার যদি ফ্যাকচুয়াল নলেজ না থাকে তুমি এই কোনো জায়গায় আসতে পারবে না তুমি। হ্যাঁ, তো এইটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবং বি যে কনসেপচুয়াল বলছে, কনসেপচুয়াল মানে দ্য ইন্টার রিলেশনশিপ এমং দ্য বেসিক এলিমেন্ট উইথ এ লার্জার স্ট্রাকচার অর ফাংশন টুগেদার। এইটাকে হচ্ছে কনসেপ্ট। আমার কোনো কিছু বিষয় সম্পর্কে কনসেপ্ট আছে মানে কি, আমি সমস্ত বিষয়গুলোর মধ্যে কি সম্পর্ক আছে, রিলেশন আছে, সেটা আমি আইডেন্টিফাই করতে পারি। কি ডিফারেন্স আছে সেটা আইডেন্টিফাই করতে পারি। কিভাবে চলে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে। আর প্রসিডিওরালস নলেজ মানে কি বলতো? প্রসিডিওরালস নলেজ মানে হচ্ছে এটা হচ্ছে যে কাজ করা, স্কিল বেসড নলেজ এটাকে বলা হয়। হ্যাঁ, প্রসিডিওরাল পদ্ধতিগত নলেজ, পদ্ধতিগত জ্ঞান, মানে কোনো একটা কাজ কোন পদ্ধতির মাধ্যমে চলে। হ্যাঁ, হাউ টু ডু সামথিং, মেথড অফ ইনকোয়ারি, ক্রাইটেরিয়া ফর ইউজিং স্কিল। এইটা হচ্ছে প্রসিডিওরালস নলেজের মধ্যে। যখন স্কিল আসবে তখন সেটা প্রসিডিওরালস এর মধ্যে পড়বে। আর এই যে মেটা কগনিশন, এটা হচ্ছে নলেজ অফ কগনিশন এন্ড ওন ওয়ান্স ওন কগনিশন, এইটাকে বলে মেটা কগনিশন। দুইটাই কিন্তু এক্ষেত্রে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে যাচ্ছি। অ্যারেঞ্জ দ্য স্টেজ অফ পেয়াজের থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট। পেয়াজের থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট পড়েছিলাম ইন অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার মানে কি গো? অ্যাসেন্ডিং অর্ডার মানে হচ্ছে ছোট থেকে বড়। অ্যাসেন্ডিং অর্ডার, হ্যাঁ ছোট থেকে, একদম হ্যাঁ ছোট থেকে বড়। তো এইবারে মানে ছোট থেকে বড় মানে কি, ফার্স্ট স্টেজ থেকে লাস্ট স্টেজ এইখানটা। তো এই যে আমরা চারটে স্টেজ পড়েছিলাম পেঁয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি পড়তে গিয়ে, সেন্সারি আমরা যে পড়েছিলাম কংক্রিট অপারেশনাল স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, সেন্সারি অপারেশনাল স্টেজ, ফর্মাল অপারেশনাল স্টেজ, এর মধ্যে কোনটা প্রথম ছিল বলো? 15 দাগে 2 বলছো। চন্দন, সুদীপা, মালিয়া, মনি, 2 বলছো। তো পেঁয়াজের কগনিটিভ ডেভেলপমেন্টের যে থিওরি বা লার্নিং থিওরির উপর ভিডিওটা সম্ভবত তোমাদের অ্যাপে দেওয়া আছে, দেখে নেবে একটু লার্নিং এর যে থিওরি গুলো। তো মানে পেঁয়াজের যে কগনিটিভ থিওরি, তার মধ্যে প্রথম শুরু হয় হচ্ছে সেন্সারি মোটর স্টেজ। এটা হচ্ছে জন্ম থেকে 2 বছর পর্যন্ত, হ্যাঁ 0 to 2 ইয়ার্স। ঠিক আছে, এই সময়টা হচ্ছে সেন্সারি মোটর স্টেজ পর্যন্ত থাকে। সেন্সারি মোটর স্টেজের পরে আসে প্রি অপারেশনাল স্টেজ। ঠিক আছে, প্রি অপারেশনাল স্টেজ পরে আসে কংক্রিট অপারেশনাল স্টেজ, এবং তারপরে সবার শেষে থাকে ফর্মাল অপারেশনাল স্টেজ। অর্থাৎ সেন্সারি মোটর স্টেজ হচ্ছে 1 নম্বর, প্রি অপারেশনাল 2 নম্বর, কংক্রিট অপারেশনাল 3 নম্বর, এবং ফর্মাল সবার শেষে হচ্ছে, এটা 16 বছর বয়সে আসে, মানে 16 বছর পর্যন্ত বিস্তৃত। এটা হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ। তো এইভাবে আমাদের বৌদ্ধিক বিকাশটা ঘটে। তো দুইটাই কিন্তু এক্ষেত্রে সঠিক অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো। হুইচ, এই এরকম টাইপের কোশ্চেন তোমরা পাবেই। হুইচ অফ দ্য ফলোইং আর দ্য রিকোয়ারমেন্ট অফ গুড টিচিং। ভালো টিচিং এর কোনটা বৈশিষ্ট্য, মানে একটা গুড টিচিং এর জন্য, মানে ফলোইং রিকোয়ারমেন্ট, ভালো টিচিং এর জন্য কোন বিষয়গুলো প্রয়োজনীয়। এখানে 5টা বিষয় আছে। রেসপন্সিভ হিউম্যান এনভায়রনমেন্ট, টু ফোস্টার এক্সপ্লেনেশন, appropriate representative responsiveness to child and the group, knowledge of subject matter, maintenance interpersonal relationship, strict adhere to rigid teaching plan। একদম সহজ কোশ্চেন কিন্তু এগুলো। চন্দন 2 বলছো, অমৃতা 2, শ্রেয়া 2, মনি 2 বলছো, প্রিয়া 2 বলছো, সুদীপ্তা 2 বলছো। একদম এক্ষেত্রে কিন্তু দুইটাই সঠিক অ্যান্সার। ঠিক আছে, দুইটাই কিন্তু এক্ষেত্রে সঠিক অ্যান্সার। অর্থাৎ রেসপন্সিভ হিউম্যান এনভায়রনমেন্ট এন্ড ফোস্টার এক্সপ্লেনেশন, এটা দরকার। অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্সিভনেস অফ চাইল্ড অ্যান্ড গ্রুপ, অর্থাৎ স্টুডেন্টরা যে রেসপন্স করছে সেটা যাতে অ্যাপ্রোপ্রিয়েট হয়, যথাযথ হয়, হ্যাঁ সেটা। এবং নলেজ অফ সাবজেক্ট ম্যাটার আর মেনটেনিং ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, এই চারটেই প্রয়োজন। কিন্তু স্ট্রিক্ট অ্যাডায়ার বা রিজিড টিচিং প্ল্যান, এটা কিন্তু গুড টিচিং এর জন্য কখনোই নয়, কখনোই প্রয়োজন হয় না। আগে যেরকম ছিল একদম রিজিড, শিক্ষক এসে বলবে, পড়াবে, রিজিডিটির মাধ্যমে স্টুডেন্ট চুপচাপ করে শুনবে, এই কনসেপ্টটা কিন্তু চেঞ্জ করে কথা বলা হয়েছে। তো এক্ষেত্রে কিন্তু দুইটাই সঠিক অ্যান্সার ছিল। পরের কোশ্চেন দেখো 17 দাগে স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2। এই স্টেটমেন্ট এই জায়গাগুলো আবার কোশ্চেন। মেন্টিমিটার, মেন্টিমিটার আমরা শেষের কোশ্চেনটা পড়ে এলাম। মেন্টিমিটার ইজ এ টুল ইউজ ফর ক্রিয়েটিং ইন্টারঅ্যাক্টিভ ভিডিও এন্ড এডুকেশন। হ্যাঁ, আর হচ্ছে দ্বিতীয় নম্বর স্টেটমেন্ট বলছে কোহোড ইজ এ গুড টুল ইউজ ফর অ্যাসেসিং এডুকেশন। তো এগুলো হচ্ছে বেসিক্যালি অনলাইন টুলস গুলো বিভিন্ন রকম আর কি, এরকম আমরা ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম এগুলো ইউজ করি না, সেই রকম একই রকম ভাবে। তো
তো একটু ভালো করে দেখো, ওটা মেন্টিমিটারটা ছিল না। মেন্টিমিটার হচ্ছে অনলাইন সার্ভে টুল ছিল, তাই নয় কি? অনলাইন সার্ভে টুল ছিল মেন্টিমিটার। আর ওটা মাইন্ড মাইন্ড মিটার নাকি এরকম একটা ছিল, সেটা হচ্ছে তোমার প্ল্যানিং ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে পড়ছিল, মাইন্ড ম্যাপিং এর মধ্যে পড়ছিল। এটা মেন্টিমিটার হচ্ছে অনলাইন সার্ভে টুল ছিল, তাই নাকি? আগের কোশ্চেন। তো এটা যেহেতু বলছে ক্রিয়েটিং ইন্টারঅ্যাক্টিভ ভিডিও এন্ড এডুকেশন, এটা কিন্তু নয়, এটা অনলাইন সার্ভে টুল, গুগল ফর্মের মতো। তো এই স্টেটমেন্টটা ভুল। আর এই যে কোহোড ইজ এ টুল ফর অ্যাসেস ইন দ্য এডুকেশন, এটা কিন্তু অ্যাসেস ইন এডুকেশন। কোহোড হচ্ছে এরকম একটা টুল যেখানে হচ্ছে কুইজ, মক টেস্ট, এরকম বিষয়গুলো তুমি দিতে পারবে। তো এইটা কিন্তু ঠিক, অর্থাৎ 1 নম্বর স্টেটমেন্ট ফলস বা 2 নম্বর স্টেটমেন্ট ট্রু, এটাই এখানে এক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, অ্যাসেসমেন্ট থেকে এসছে, which assessment will given to learner during the course of instruction rather than after it is complete। অর্থাৎ এখানে বলছে কোন ধরনের অ্যাসেসমেন্ট পড়ানোর সময় দেওয়া হয়, কোর্স অফ ইনস্ট্রাকশন তখনই দেওয়া হয়। এটা নয় যে কমপ্লিট হয়ে গেল ক্লাস তারপরেই দেওয়া হবে, এরকম অ্যাসেসমেন্ট করা হবে, সেটা নয়। ক্লাস করার সময়, ইনস্ট্রাকশন দেওয়ার সময়, ডিউরিং দ্য কোর্স অফ ইনস্ট্রাকশন, তখন ইউজ করা হয় কোন ধরনের অ্যাসেসমেন্ট। একদম সহজ কোশ্চেন, কিন্তু এমন ভাবে ঘুরিয়ে দেয় না, মানে তোমাদের মাথা কাজ করে, মানে একটু মনে হবে যে কি কি করবো এটা। তো রেদার দেন ইজ কমপ্লিট, কমপ্লিটের আগে যেটা দেয় ডিউরিং কোর্স অফ ইনস্ট্রাকশন, সেটাকে আমরা কিন্তু ফরমেটিভ অ্যাসেসমেন্ট বলবো। ঠিক আছে, এখানে দুই সবাই বলছো, হ্যাঁ, রিয়া বলছো, সুদীপ্তা, মালিয়া, সমীর, আজিজা, সবাই বলছো দুই। তো সেক্ষেত্রে দুইটাই কিন্তু একদম সঠিক অ্যান্সার। কিন্তু যদি কমপ্লিট হয়ে যাওয়ার পর দেওয়া হতো তাহলে সেটা সাবমিটিভ হয়ে যেত। তোমাকে যদি কোনো চাকরির পরীক্ষার জন্য পরীক্ষা দিতে অ্যাসেসমেন্ট করা হতো তাহলে তোমার প্লেসমেন্ট হয়ে যেত। যদি তোমার পার্টিকুলার কোনো প্রবলেম থাকে তার জন্য যদি তোমার অ্যাসেসমেন্ট করা হয় তাহলে সেটা ডায়াগনস্টিক্স হয়ে যেত। ঠিক আছে, তো এই এর পরের দেখো, ভালো একটা একদম মানে খুব আন্ডারস্ট্যান্ডিং লেভেলের একটা কোশ্চেন। হ্যাঁ, ভালো করে কোশ্চেনটা পড়বে এবং সলভ করবে। ইফ রাম ইজ নট এবল টু আন্ডারস্ট্যান্ড সার্টেন কনসেপ্ট, যদি রাম কোনো একটা সার্টেন বিষয় কনসেপ্ট বুঝতে তার অসুবিধা হয়, যে বুঝতে না পারে, ইন এ পার্টিকুলার সাবজেক্ট, কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট, সেটা ম্যাথ হতে পারে, সায়েন্স হতে পারে, বাংলা হতে পারে, যাই হোক পার্টিকুলার সাবজেক্টে তার বুঝতে সমস্যা হচ্ছে, অ্যান্ড ইট কন্টিনিউয়াসলি পারফর্মিং পুয়ারলি ইন দ্য সাবজেক্ট, এবং কন্টিনিউয়াসলি সেই সাবজেক্টটাতে পুয়ার পারফরমেন্স করছে। তো সেক্ষেত্রে ইন ইভালুয়েশন টেস্ট উইল হ্যাভ টু বি কন্ডাক্টেড টু নো দ্য কজ অফ হিজ ডিফিকাল্টিস। এই যে আর প্রবলেমটা আছে সেটা জানার জন্য আমি কোন ধরনের ইভালুয়েশন করব। হ্যাঁ, চন্দন 2 বলছো, বেবি, শ্রেয়া, রিয়া 2 বলছো, কৌস্তব 2 বলছো, মালিয়ার, মনি, ইমরান, একদম একদম। আমরা যদি দেখি যে একটা স্টুডেন্ট কন্টিনিউয়াসলি একটা পার্টিকুলার সাবজেক্টে, এই প্রবলেমটা বেসিক্যালি ইংলিশ এবং ম্যাথে হয়। দেখবে স্টুডেন্টরা ইংলিশ দেখলেই ভয় পাচ্ছে, ম্যাথ দেখলে ভয় পাচ্ছে, এবং যত পরীক্ষা দিচ্ছে সব রেজাল্ট কম কম পাচ্ছে, রেজাল্ট খারাপ করছে। তো এই রকম যে ডিফিকাল্টিস, এর কারণ যদি আমরা খুঁজে বের করার চেষ্টা করি যে কেন ম্যাথে পাচ্ছে না, কেন ইংলিশে পাচ্ছে না, তার জন্য আমাকে কিন্তু ডায়াগনস্টিক ইভালুয়েশন করতে হবে। হ্যাঁ, তার কেন প্রবলেমটা হচ্ছে, হ্যাঁ, কেন ডিফিকাল্টিস হচ্ছে, সেটা জানার জন্য আমাকে কিন্তু ডায়াগনস্টিক্স ইভালুয়েশন করতে হবে। এবং ডায়াগনস্টিক ইভালুয়েশনের সঙ্গে আরেকটা বিষয় যেটা যুক্ত থাকে সেটা হচ্ছে রিমিডিস, অর্থাৎ আমি তার কেন প্রবলেম হয়েছে সেটা আমি ডায়াগনস্টিক ইভালুয়েশনের সাহায্যে বের করে নিলাম, কিন্তু তারপর আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তার সলিউশন খুঁজে বের করতে হবে, তাকে চিকিৎসা করতে হবে, মানে রিমিডিস দিতে হবে, যে তুমি এই এই কাজগুলো করো তাহলে তোমার এই প্রবলেম আর থাকবে না। সেটা কিন্তু ডায়াগনস্টিক ইভালুয়েশনের সঙ্গে রিমিডিসটা কিন্তু যুক্ত থাকে। ঠিক আছে, এরপর দেখো, হুইচ অফ দ্য ফলোইং আর দ্য এক্সাম্পল অফ স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিং হচ্ছে এটা বেসিক্যালি ভাইগটস্কির কনসেপ্ট। সেখানে হচ্ছে আমরা ছোট ছোট বিষয়গুলো যাতে বুঝতে পারি। হ্যাঁ, ধরো তুমি একটা কোনো প্রবলেম সলভ করছো, আমি তোমাকে হিন্ট দিচ্ছি, আমি তোমাকে ক্লু দিচ্ছি যাতে তুমি প্রবলেমটা সলভ করতে পারো, আমি কোশ্চেন পড়ানোর সময় বুঝিয়ে দিচ্ছি, এই রকম বিষয়গুলোকে স্ক্যাফোল্ডিং বলা হয়। এটা ভাইগটস্কি কনসেপ্ট থেকে এসছে। তো ক্ষেত্রে কোনগুলো সঠিক অ্যান্সার হবে দেখো, যে প্রোভাইড ভাইগটস্কির যে সোশ্যাল লার্নিং থিওরি, সোশ্যাল কনস্ট্রাকটিভিজমের যে থিওরি, যেখানে আমরা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট এই বিষয়গুলো পড়েছিলাম, তো তারই কনসেপ্ট হচ্ছে এই স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিং মানে আমরা যখন কোনো কিছু শিখি, কোনো কিছু প্রবলেম সলভ করি, আমাদের একটু একটু হেল্প লাগে, আমাদের একটু ধরিয়ে দিলে, একটু ক্লু দিলে আমরা প্রবলেমগুলো সলভ করে দিতে পারি। তো এই রকম হচ্ছে, তো এগুলোর মধ্যে কোনগুলো স্ক্যাফোল্ডিং এর এক্সাম্পলের মধ্যে যায়। 4 বলছো সবাই, 4 একটু ভালো করে পড়ে দেখো, 4 হবে না, 4 কেন হবে? দেখো, একটা হবে প্রোভাইডিং হিন্টস অ্যান্ড কিউজ টু সলভ প্রবলেম, অর্থাৎ আমরা যখন তাকে হিন্ট দিচ্ছি, কিউজ দিচ্ছি যাতে সে প্রবলেমটা সলভ করতে পারে। আমরা বলি, হ্যাঁ, আমরা যখন পড়াতে পড়তে ধরিয়ে দিই বিষয়গুলো, যে এই বিষয়টা এটা, হ্যাঁ, এটাও কাপলিং বোঝাতে গেলে যে বোঝাতে গিয়ে যে হিন্টসটা দিয়েছি সেটা চলে এসছে তোমার। তো 1 নম্বরটা হবে
হ্যাঁ, কিন্তু অ্যালাউ স্টুডেন্ট টু ফিগার আউট দ্য প্রবলেম দেয়ার ওন। হ্যাঁ, স্টুডেন্টকে আমি অ্যালাউ করে দিলাম যে তোমার প্রবলেম তুমি সলভ করো, তুমি ফিগার আউট করো, এটা কিন্তু যাবে না, এটা হবে না। হ্যাঁ, প্রোভাইডিং স্টুডেন্ট উইথ অল অ্যান্সার অ্যান্ড সলিউশন অফ দ্য প্রবলেম। আমি স্টুডেন্টকে সমস্ত রকম অ্যান্সার দিয়ে দিলাম, সমস্ত রকম প্রবলেমের অ্যান্সার দিয়ে দিলাম, সেটা কিন্তু স্কাফোল্ডিং এর মধ্যে পড়বে না। আমি অ্যান্সার বলে দেবো না, যাতে সে সঠিক অ্যান্সারটা করতে পারে সেটা আমি ধরিয়ে দেবো। আমি সমস্ত অ্যান্সার বলে দেবো না তাকে, তাহলে সেটা স্কাফোল্ডিং কি হলো? হ্যাঁ, আর হচ্ছে আস্কিং লিডিং কোশ্চেন টু গাইড দ্য স্টুডেন্ট থিঙ্কিং। একদম আস্কিং লিডিং কোশ্চেন টু গাইড দ্য স্টুডেন্ট থিঙ্কিং, অর্থাৎ স্টুডেন্ট যাতে সঠিকভাবে থিঙ্কিং করতে পারে তার জন্য লিডিং কোশ্চেনটা কাজ করি। যেরকম আমরা মাঝে মাঝে কোশ্চেন সলভ করে তো কি বলি না যে এইটা কি বলতো, যেরকম আমি বললাম যে ইনস্ট্রাক্ট মানে ধরো কিছু কোশ্চেন, এই যে আমি বললাম যে মেনিটার আমরা আগেই আলোচনা করেছিলাম যে এটা এক ধরনের সার্ভে টুল, তাহলে বা মনিটর কি বা এই অ্যাসেসমেন্ট কি, এরকম যে কোশ্চেন গুলো জিজ্ঞেস করছি, মানে সেই কোশ্চেন যদি তুমি অ্যান্সার দিতে পারো তাহলে তুমি কোশ্চেনটা সলভ করতে পারো। অর্থাৎ এ এবং ডি এটাই কিন্তু সঠিক অ্যান্সার কাপড়িং এর ক্ষেত্রে, মনে রাখবে, ঠিক আছে? এটা একটু মনে রাখবে। তো এর পরের কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং আর দ্য হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ টু লার্নিং। হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ হচ্ছে, এটা হচ্ছে কার্ল রজার্স। হ্যাঁ, কার্ল রজার্সের যে থিওরি তার উপর বেস করে হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ। সেখানে বলা হচ্ছে মানুষকে বেশি গুরুত্ব দিতে হবে, হিউম্যান রিলেশনশিপকে গুরুত্ব দিতে হবে বেশি, তার সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করতে হবে। হ্যাঁ, এইরকম বিষয়গুলোকে হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ টু লার্নিং বলা হচ্ছে। তো এক্ষেত্রে কোনগুলো হবে? ইট এমফাসাইজ অন সেলফ মোটিভেশন বেটার দেন লার্নিং ফর বেটার লার্নিং। বলছে এটা এখানে কার উপর গুরুত্ব দেয়? গুরুত্ব দেয় সেলফ মোটিভেশনের উপর, যেটা হচ্ছে বেটার দেন লার্নিং। অর্থাৎ আমি যদি কাউকে সেলফ মোটিভেশন মানে তার মধ্যে মোটিভেশন পাওয়ারটা জাগিয়ে দিতে পারি তাহলে সে বেটার ফর লার্নিং, সরি বেটার দেন বলছি, বেটার ফর লার্নিং, তাহলে তার শেখা ভালো হবে। হ্যাঁ, তাহলে হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ কি বলছে? আমি শেখাচ্ছি না, আমি তাকে মোটিভেট করছি। হ্যাঁ, ইট এমফাসিস অন লার্নিং এট হায়ার লেভেল, ইট ফোস্টার কিউরিসিটি, ইট ইনক্রিজ লার্নার রিঅ্যাক্টিভিটি, এবং ইটস বিলিভ দ্যাট লার্নিং বিকাম ইফেক্টিভ হোয়েন ইট ইজ নিড বেসড। যখন আমরা প্রয়োজনের বেসিসে শিখবো, যেটা আমার প্রয়োজন এটাকে আমাকে শিখতে হবে, তাহলে সেটা বেশি ইফেক্টিভ হয়। যেরকম ধরো মোবাইল চালাতে গিয়ে আমাদের কোন রকম সমস্যা হয় না, কারণ আমাদের প্রয়োজন, এটা আমাকে শিখতেই হবে। সেক্ষেত্রে 21 দাগে কোশ্চেনের এ ডি বলছো, হ্যাঁ বেবি 3 বলছো। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে কিন্তু তিনটেই সঠিক অ্যান্সার, অর্থাৎ সবগুলোই এর মধ্যে যাবে। হ্যাঁ, এই হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ অফ লার্নিং, এখানে কিন্তু তোমার সেলফ মোটিভেশন যাতে বাড়ে, তুমি অ্যাজ এ হিউম্যান হিসেবে তোমার যাতে সেলফ মোটিভেশন বাড়ে তার উপর গুরুত্ব দেওয়া হয়, তাকে বাড়িয়ে তোলার চেষ্টা করা হয়। তাতে আমি যদি তোমার মধ্যে সেলফ মোটিভেশন বাড়িয়ে দিতে পারি তাহলে তুমি নিজে থেকেই শিখে নেবে। হ্যাঁ, এটা হচ্ছে ইট এমফাসিস অন লার্নিং এট হায়ার লেভেল, হায়ার লার্নিং এর উপর গুরুত্ব দেয়, এবং এ তোমার কিউরিসিটিটাকে বাড়িয়ে দেয়, ফোস্টারিং কিউরিসিটিটাকে বাড়িয়ে দেয়। এটা বেসিক্যালি একটা লার্নার সেন্টার অ্যাপ্রোচ। হ্যাঁ, হিউম্যানিস্টিক লার্নিং অ্যাপ্রোচটা ইনক্রিজিং ইন্টার লার্নার রিঅ্যাক্টিভিটি, লার্নারের রিঅ্যাক্টিভিটি মানে ব্যাকে কোনো ভুল করে এলো কেন, সামনে কোনো ভুল করলো কেন, সেই বিষয়গুলো যে বোঝার জন্য তাকে সে আরো বেশি ইনক্রিজ হয়, এগুলো এই এবিলিটি গুলো বাড়িয়ে দেয়। এবং ইটস বিলিভ দ্যাট লার্নিং বিকাম ইফেক্টিভ হোয়েন ইজ নিড বেসড। এই হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ বলছে যে তোমার যেটা প্রয়োজন সেটাই তোমাকে শেখানো হবে, এবং এটা তাকে বুঝিয়ে দেওয়া হয় যে আমাদের যেটা নিড বেসড প্রয়োজন সেইটা শিখতে কিন্তু আমরা বেশি অ্যাক্টিভ, যেটা আমরা প্রয়োজন সেটা আমরা অ্যাক্টিভলি শিখে নিই। তিনটেই কিন্তু সঠিক আনসার, অর্থাৎ এ বি সি ডি ই কিন্তু সঠিক আনসার। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ ইনোভেটিভ অ্যাপ্রোচ টু ইভালুয়েশন সিস্টেম। এখানে যে ইভালুয়েশন সিস্টেম গুলো আছে তার মধ্যে কোনটা হচ্ছে ইনোভেটিভ অ্যাপ্রোচ টু ইভালুয়েশন? ইনোভেটিভ মানে একদম অভিনব। নন রেফারেন্স টেস্টিং, পিয়ার ইভালুয়েশন, স্ট্যান্ডার্ডাইজ টেস্টিং, ট্র্যাডিশনাল গ্রেডিং। বলো ভালো করে দেখো, একদম কোশ্চেন কিন্তু লুকিয়ে আছে। হ্যাঁ, অভিনব হচ্ছে, ভালো করে বোঝো, মানে অপশন গুলো দুবার পড়ো পেয়ে যাবে অ্যান্সার, 2-3 বার পড়ো। স্ট্যান্ডার্ডাইজ টেস্টিং ইনোভেটিভ নয়, এটা অনেক দিন থেকেই চলে আসছে, এটা নতুন নতুন নতুনত্ব কিছু নয়। স্ট্যান্ডার্ডাইজ মানে ধরো এই ওয়েস্ট বেঙ্গলের মাধ্যমিক এক্সামিনেশন হচ্ছে, উচ্চ মাধ্যমিক এক্সামিনেশন, বোর্ড থেকে করে প্রশ্ন আসছে, বোর্ড থেকে কোশ্চেন আসছে, মানে সেখানে নিশ্চয়ই এক্সপার্ট অভিজ্ঞ লোকেরা বানিয়েছে। হ্যাঁ, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ কোশ্চেন। ট্র্যাডিশনাল গ্রেডিং তো দীর্ঘদিন ধরে চলে আসছে, এখানে নতুনত্ব কিছু নাই। এই যে পিয়ার ইভালুয়েশন, অর্থাৎ একজন বন্ধু আরেকজন বন্ধুকে ইভালুয়েশন করবে, এইটা হচ্ছে ইনোভেটিভ। হ্যাঁ, নন রেফারেন্স টেস্টিং ও এটা আগে থেকেই চলে আসছে। নন রেফারেন্স টেস্টিং মানে যে বেশি নাম্বার পাবে সে 1 নম্বরে থাকবে, যে কম নাম্বারে পাবে সে কম নাম্বার পাবে, সে শেষে থাকবে, এইটা। কিন্তু যে পিয়ার ইভালুয়েশন, দেখো পিয়ার ইভালুয়েশন আগে কোনোদিন আমরা পড়েছি?
বা এগুলোকে কি ইভালুয়েশনের অংশ হিসেবে মনে করা হতো, কিন্তু এখন আমরা ইভালুয়েশনের টাইপস পড়তে গিয়ে পিয়ার ইভালুয়েশন পড়ছি এই কারণে, কারণ এগুলো হচ্ছে ইনোভেটিভ অ্যাপ্রোচ এবং এগুলোকে এখন আরো বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, যেটাই সবচেয়ে বেশি ভালো ইভালুয়েশন প্রক্রিয়া। ধরো তুমি একটা প্রশ্নের অ্যান্সার তোমার স্যারের কাছে ইন্টারভিউতে বলতে পারছো না, কারণ তুমি ভয় পেয়ে গেছো, নার্ভাস হয়ে গেছো, অথচ তোমার বন্ধুর কাছে সেটা তুমি গড়গড় করে বলে যাচ্ছ। তার মানে কি তুমি জানো না? তুমি কিন্তু জানো, কিন্তু তোমার অন্য ফ্যাক্টরের জন্য তুমি সেখানে বলতে পারো না। তো এই জন্য পিয়ার ইভালুয়েশন এগুলো কিন্তু খুব মানে এটা একটা ইনোভেটিভ অ্যাপ্রোচ, যার মধ্যে আমরা নিজেরা স্বচ্ছন্দভাবে, হ্যাঁ, সাবলীল ভাবে বিষয়গুলোকে উপস্থাপন করতে পারি। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, ওই স্বয়ংপ্রভা থেকে এসেছে। ইন স্বয়ংপ্রভা চ্যানেল নম্বর 8, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড রিলেটেড সাবজেক্ট ইজ নেম ইজ। 8 নম্বর চ্যালেঞ্জের নাম কি? ভাগেশ, সারস্বত, আর্যভট্ট, প্রধান, এই সরি প্রবর্ধন। বেবি তুমি বলছো, এগুলো কিন্তু মনে রাখবে, এই জায়গা থেকে একটা কোশ্চেন আসেই। ঠিক আছে, একদম এই যে 23-এর দাগে 3 নম্বর আর্যভট্ট। আর্যভট্ট হচ্ছে 8 নম্বর চ্যানেলের নাম, যেখানে ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি এই সব সাবজেক্ট গুলো পড়ানো হয়। হ্যাঁ, ভিডিওতে আলোচনা করা হয়েছে, ক্লাসে আলোচনা করা হয়েছে, ভিডিও আছে, ভালো করে একটু দেখে নেবে। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, ইমাজিন দ্যাট, হ্যাঁ ইমাজিন দ্যাট অর্থাৎ মনে করো, ভাবো, ইউ হ্যাভ বিন আস্কড টু ক্রিয়েট এ শর্ট অ্যানিমেটেড ভিডিও। তোমাকে একটা শর্ট অ্যানিমেটেড ভিডিও বানাতে বলা হয়েছে রিলেটেড টু ইউর সাবজেক্ট ম্যাটার, তোমার সাবজেক্ট ম্যাটারের উপর। ধরো তুমি যা সাবজেক্ট থাকে, ধরো রবীন্দ্রনাথের কোনো গল্প বা রবীন্দ্রনাথের কোনো কবিতা বা অন্য কোনো লেখক বা কবির কোনো কবিতা, সেক্ষেত্রে তোমাকে বলা হচ্ছে যে তুমি সেই কবিতা বা গল্পের উপর একটা শর্ট অ্যানিমেটেড ভিডিও বানিয়ে দাও। তাহলে তুমি কোন কোন সফটওয়্যার গুলোকে চুজ করবে? এখানে এখানে কোন কোন সফটওয়্যার গুলোকে তুমি চুজ করবে? একটা একটা কিন্তু অপশন পেয়ে যাবে তোমরা, দেখো। চন্দন 1 বলছো, চন্দন 1 কেন বলছো? কোনটার উপর বেশি যায়? আজিজা 3 বলছো। একদম একদম একটা কিন্তু হবে এই অ্যানিমেকার। এগুলো একটু বেসিক্যালি এই কোশ্চেন গুলো একটু সলভ করা সবচেয়ে বেশি কঠিন আর কি। হ্যাঁ, তো এই অ্যানিমেকার হবে এবং এর সঙ্গে প্রোটাকান। ঠিক আছে, এ এবং সি এটাই কিন্তু হবে। ঠিক আছে, এ এবং সি এইটাই কিন্তু সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে, বুক ক্রিয়েটর হবে না। হ্যাঁ, বুক ক্রিয়েটর হবে না। মাইন্ড মাস্টার হচ্ছে মাইন্ড ম্যাপিং এর জন্য, এটা মাইন্ড ম্যাপিং করে, হ্যাঁ, ভিডিও বা এরকম কিন্তু বানায় না। এটা হচ্ছে মাইন্ড ম্যাপিং এর জন্য তৈরি হয়। ভিজুয়াল প্রেজেন্টেশন কিন্তু শর্ট অ্যানিমেটেড ভিডিও রিলেটেড নয়। তো এইটা হচ্ছে তোমার অ্যানিমেকার আর হচ্ছে প্রোটোগ্রাম। তো এর পরের কোশ্চেন দেখো, এরকম কিছু কোশ্চেন আসে যেগুলো হচ্ছে মানে পারা খুব মুশকিল, কারণ লাখ লাখ সফটওয়্যার আছে, হাজার হাজার সফটওয়্যার আছে, কোন সফটওয়্যার কি ফাংশন করে, হ্যাঁ, মানে খুব ভালো না জানলে এগুলো মুশকিল। এবার বলছে দেখো, এখানে বলছে স্বয়ং ইজ এ প্রোগ্রাম ইনিশিয়েটেড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিজাইন টু অ্যাচিভ দ্যাট কার্ডিনাল প্রিন্সিপাল অফ এডুকেশন পলিসি। শিক্ষার পলিসির কতগুলো কার্ডিনাল প্রিন্সিপাল গুলোকে ডিজাইন করেছে হচ্ছে স্বয়ং? 4টে, 5টে, 3টে না 6টা? আনসার দাও। মালিয়া, দিয়া, সমাধান 3, আমি তো বলেই দিলাম 3টে। এবার 3টে কি বলতো? অ্যাক্সেস, ইকুইটি আর ইকুয়ালিটি। হ্যাঁ, অ্যাক্সেস, যাতে সবাই অ্যাক্সেস করতে পারে, সবাই হাই কোয়ালিটির কন্টেন্ট পায়। ইকুইটি, যাতে সবার মধ্যে জানতে হয়, এবং ইকুয়ালিটি। এই 3টে কার্ডিনাল প্রিন্সিপালের উপর কিন্তু স্বয়ং মানে অনলাইন। সেখানে কি হবে, এটা তোমাদের যে স্লাইডে পড়েছিলাম সেখানে আছে, ভালো করে যদি যদি কেউ না দেখে থাকো সেটা দেখে রাখবে। তো বেসিক্যালি এই বিষয়গুলো কিন্তু শ্যামের সঙ্গে যায়। শ্যামের 3টে কার্ডিনাল প্রিন্সিপাল, ঠিক আছে, আর চারটে কোঅর্ডিনেশন, অর্থাৎ 4 রকমের কোঅর্ডিনেশন থাকে। মানে কি, এখানে ভিডিও থাকে, রেকর্ডেড ভিডিও, নোটস থাকে, এমসিকিউ থাকে, এবং তার সঙ্গে ডাউট ক্লিয়ার সেশন থাকে। 4টে কোঅর্ডিনেশন আর হচ্ছে 3টে কার্ডিনাল প্রিন্সিপাল। তো এই বিষয়গুলো মনে রাখবে কিন্তু, অর্থাৎ এখানে 3টেই কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, দুটো স্টেটমেন্ট 1, এই জায়গা থেকে বারবার কোশ্চেন আসছে। ক্যানভাস ইজ এ লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম দ্যাট সাপোর্ট অনলাইন টিচিং লার্নিং। হ্যাঁ, দ্বিতীয় নম্বর স্টেটমেন্ট বলছে ক্যানভাস ইজ এ পেড লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। তো দেখো, বলো। সমীর 1 বলছো আর তোমরা 3 বলছো। হ্যাঁ, বেসিক্যালি হ্যাঁ, এক্ষেত্রে 3টেই সঠিক অ্যান্সার হবে, অর্থাৎ 1 নম্বর স্টেটমেন্টটা ঠিক এবং 2টো ভুল, মানে 2টো এখানে ফ্রিলি কিছু প্রোভাইড করা হয়। তো এই জন্য এটাকে করা হচ্ছে। বেসিক্যালি এই জায়গাটায় দেখো অ্যানালাইসিস করা হচ্ছে। ক্যানভাস কি? ক্যানভাস হচ্ছে ক্লাউড বেসড লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। ক্লাউড মানে জানো? ক্লাউড মানে তোমার ধরো একটা সাদা খাতা আছে, সাদা খাতার পেজ আছে, হ্যাঁ, তাহলে তুমি সেই পেজে লিখে যাচ্ছ। কিন্তু অনলাইনে এমন কি থাকে যেখানে তুমি সবকিছু স্টোর করে রাখতে পারো?
সেটা তো জিরো স্পেস, তোমার কাছে একটা ব্যাগ আছে, তুমি জিনিসপত্র ভিতরে রাখতে পারছো। কিন্তু অনলাইনে যে ডেটা গুলোকে সংরক্ষণ করে রাখে সেখানে কোথায় রাখে, সেটা হচ্ছে একটা ক্লাউড থাকে, কিন্তু অনলাইন ক্লাউড থাকে, যেখানে তোমার ডেটা গুলো স্পেস থাকে, ফ্রি স্পেস থাকে। আমাদের ব্যাগে যেরকম ফ্রি স্পেস থাকে সেরকম ক্লাউডে একটা স্পেস থাকে। সেই স্পেসে এই ক্লাউড বেস মানে সেই স্পেসে হচ্ছে সমস্ত কিছু বিষয়গুলো থাকে আর কি, যে যা যা আমরা নোটস রাখি, ভিডিও রাখি, যা কিছু রাখি সব সেখানে থাকে, ঠিক আছে। তো আমাদের কিন্তু সব জায়গায় ক্লাউড থাকে, সব অ্যাপ, এই যে অ্যাপে স্টোর হচ্ছে সব অ্যাপে কিন্তু ক্লাউড থাকে, ঠিক আছে। তো ক্যানভাস ইজ এ ক্লাউড বেসড লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম দ্যাট প্রোভাইডস এডুকেটর with the tools to manage and deliver online course, ঠিক আছে। It is a comprehensive platform that allow instructor to create, manage course content। এটা কি করে, ইনস্ট্রাক্টরদের মানে যারা পড়ায় তাদেরকে কিভাবে তারা কোর্স তৈরি করবে, কিভাবে ম্যানেজ করবে, কিভাবে সেই অ্যাসেসমেন্ট করবে, কিভাবে গ্রেড স্টুডেন্টদের গ্রেড দেবে, কিভাবে অ্যাসাইন করবে, ডিসকাশন কিভাবে করবে, কমিউনিকেশন করবে কিভাবে, সেই বিষয়গুলোকে কিন্তু এরা করে। বেসিক্যালি অনলাইন এই সব যে বিষয়, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম কি বলে, যে সমস্ত বিষয় যদি অনলাইন হয়ে যায় তাহলে তার জন্য তো তোমাকে কিছু শিখতে হবে, তুমি এজ এ টিচার হিসেবে তোমাকে কন্টেন্ট বানানো শিখতে হবে, হ্যাঁ, কন্টেন্ট রিপ্রেজেন্ট করা শিখতে হবে। হুম। আচ্ছা, হ্যাঁ, এটা বেসিক্যালি ফ্রি, একদম ওটাই ওটাই আমি তখন আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে ওর যেরকম পেড ভার্সন আছে সেরকম ফ্রি ভার্সনই আছে। অলসো অফার ফ্রি প্ল্যান ইন্ডিভিজুয়াল ইউজার, হ্যাঁ এটা এই কিছুটা ক্ষেত্রে ফ্রি, আবার কিছু কিন্তু ওদের পেড ভার্সন আছে, হ্যাঁ, পার ইউজার ফিস কিছু অ্যাডিশনাল কষ্ট থাকে। কিন্তু এখানে যে অ্যান্সারটা দিয়েছে এটা কিন্তু এটাকে ফ্রি হিসেবেই দিয়েছে, অর্থাৎ এই স্টেটমেন্টটাকে ভুল দিয়েছে। তাই এক্ষেত্রে আমাদের এটা যদি এরকম আর অন্য টাইপের কোশ্চেন আছে তাহলে কিন্তু এটাকে ভুল করে আসবে, শুধু যদি পেড থাকে তাহলে ভুল করে দেবে, হ্যাঁ, যে ভুল না, এটা ফ্রির মধ্যে, এর মধ্যে ফ্রিও আছে, হ্যাঁ, ইন্ডিভিজুয়াল মানে অলসো অফার প্ল্যান ফর ইন্ডিভিজুয়াল ইউজার, ফ্রি মানে একজন যদি ব্যক্তি ইউজ করে তার জন্য ফ্রি থাকে, ঠিক আছে। ক্যানভাস ইজ পেড বাট ইজ অলসো অফার ফ্রি প্ল্যান ফর ইন্ডিভিজুয়াল, অর্থাৎ একজন ব্যক্তি যদি ইউজ করতে চায় তাহলে ফ্রি, হ্যাঁ। আর কিন্তু যদি ধরো কোম্পানির জন্য নেবে, অনেকজন ব্যক্তি মিলে নেবে, একটা অর্গানাইজেশন নেবে, তখন তার কাছ থেকে পয়সা নেবে, এইটাই বলতে চাইছে বেসিক্যালি। হ্যাঁ, এর সাহায্যে তুমি কি কি করতে পারবে এই ক্যানভাসের মাধ্যমে, কোর্স ক্রিয়েট অ্যান্ড ম্যানেজমেন্ট টুলস, কোর্স গুলোকে তৈরি করতে পারবে, ম্যানেজমেন্ট করতে পারবে, অ্যাসাইন করতে পারবে, অটোমেটিক গ্রেডিং হয়ে যাবে, হ্যাঁ, অটোমেটিক গ্রেডিং দিয়ে দেবে তোমাকে, ঠিক আছে। কমিউনিকেশন কিভাবে করবে, কোলাবোরেশন কিভাবে করবে, সমস্ত বিষয়গুলো কিন্তু থাকে, মোবাইলের মধ্যে, অ্যাপের মধ্যেও থাকে। তো এই বিষয়গুলো হচ্ছে এই ক্যানভাস গুলো করে থাকে। আচ্ছা, পরের এই কোশ্চেনটা করে আজকের ক্লাস এখানেই শেষ করব। হ্যাঁ, পরের কোশ্চেনটা দেখো, এখানে কোশ্চেন হচ্ছে স্টুডেন্ট পার্টিসিপেশন ইন অনলাইন ক্লাসেস আর taught by an instructor following the lesson. The instructor instant and incorporate reading materials, e-content, PowerPoint presentation, etc. that can be viewed by student. Which option would be instructor choose? অর্থাৎ তুমি স্টুডেন্টকে অনলাইনে ক্লাসে পড়াবে, তুমি সেক্ষেত্রে ই কন্টেন্ট ইউজ করছো, মানে পাওয়ার পয়েন্ট, আমি যে এই পিপিটিটা পড়াচ্ছি বা নোটসটা পড়াচ্ছি এটা হচ্ছে কি, এগুলো বেসিক্যালি ই কন্টেন্ট, রিডিং মেটেরিয়াল, হ্যাঁ, তুমি সেগুলো দেখতে পাচ্ছ, আমাদের মধ্যে একটা ইন্টারাকশন হচ্ছে, এক্ষেত্রে তুমি কোন বিষয়টাকে চুজ করবে, কন্টেন্ট ক্রিয়েশন টুল, নেটওয়ার্কিং টুল, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম এবং লিঙ্কেজ অফ দ্য ওয়েবসাইট, বলো। মনি 3, চন্দন 3 বলছে একদম। এই যে যেটা এই সমস্ত কিছু কাজ করে হচ্ছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম মানে তুমি যখন অনলাইনে যা কিছু পড়াবে তার নোটস তৈরি করা, নোটস প্রেজেন্ট করা, অ্যাসাইনমেন্ট করা, হ্যাঁ, অ্যাসেস করা, গ্রেড দেওয়া, সমস্ত কাজগুলো কিন্তু এই লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম করে থাকে, ঠিক আছে। তো আজকে এই কোশ্চেন গুলো তোমরা করলাম এবং তোমরা ভালো করে প্রিপারেশন নাও এবং ভালো করে বুঝে বুঝে কোশ্চেন যখন সলভ করবে ভালো করে বুঝে বুঝে তারপরে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবে, তাহলেই দেখবে অ্যান্সার গুলো ঠিক হচ্ছে। তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ঘোষণা, আমরা ডিসেম্বর 2024 এর নেট সেট জেআরএফ কে টার্গেট রেখে এবং ডব্লিউবি সেট 2024 কে টার্গেট রেখে জেনারেল পেপার বাংলা এবং এডুকেশন সাবজেক্টের একটা নতুন প্রিমিয়াম কোর্স শুরু করেছে। সেখানে তোমরা যারা যুক্ত হতে চাও তারা কিন্তু এই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারো। তোমরা জানো আমাদের অ্যাপে কি রকম পড়ানো হয়, তাও আমরা বলে রাখি যে প্রত্যেকটা ইউনিট এবং টপিক ধরে ধরে ইন ডিটেলস পিডিএফ নোটস থাকে, সাবজেক্ট এবং জেনারেল পেপার মিলিয়ে প্রায় 200+ পিডিএফ নোটস আছে, প্রত্যেকটা সাব টপিক ধরে ধরে রেকর্ডের ভিডিও ক্লাস থাকে, হ্যাঁ, সাবজেক্ট এবং জেনারেল পেপারে মিলিয়ে প্রায় 500 পাতার বেশি ভিডিও ক্লাস আছে, অডিও বুক থাকে, অডিও নোট, এছাড়াও থাকে মিনিমাম ডেইলি 4টে লাইভ ক্লাস, হ্যাঁ, জেনারেল পেপারে 2টো, সাবজেক্ট পেপারে 2টো, এছাড়াও এর বেশি কিন্তু থাকতে পারে। কুইজ থাকে, এমসিকিউ, পিআইকিউ, প্রচুর পরিমাণে ডেইলি টার্গেট শিট, যাতে তোমরা প্রতিদিনের কাজ কি থাকবে, কি আজকে কতটা পড়বো, কাল কতটা পড়বো, একটা টার্গেট মেনটেন করে আমরা যাতে টার্গেট মানে অ্যাচিভ করতে পারি, যে নেট জিআরএফটাকে অ্যাচিভ করতে পারি। এবং অবশ্যই আমাদের বায়ো লার্ন টুগেদার অ্যাপটি সবাই ইনস্টল করে নেবে, সেখান থেকে তোমরা সাবস্ক্রিপশন না নিলেও ফ্রিতে কিছু মক টেস্ট এবং ফ্রি ক্লাস সেগুলো আছে, সেগুলো তোমরা অ্যাক্সেস করতে পারবে।
এছাড়াও যারা যারা অ্যাডমিশন নিতে চাও তারা কিন্তু এই যে স্ক্রিনে দেওয়া এই নাম্বারটায় যোগাযোগ করো।